নমস্কার। ভার্টিকা, দ্য বায়োফিলিক স্টুডিও অ্যাট আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক। আমাদের এই বিশেষভাবে তৈরি স্টুডিওতে আমরা মাঝে মাঝেই বিশেষ মানুষদের আহ্বান করি, আর তারা আসেন আর আমাদের সঙ্গে অনেক কিছু নানা রকম কথাবার্তা বলে যান। তারই মধ্যে একটা বিশেষ যে স্ট্রেন আছে, সেই স্ট্রেনটা কিছুদিন আগে শুরু হয়েছিল। স্ট্রেন বলতে একটা কথোপকথনের একটা ধারা কিছুদিন আগে শুরু হয়েছিল, মনে আছে হয়তো আপনাদের। আমাদের কাছে এসেছিলেন এক খুব আমাদের আমার প্রিয় আর আমাদের জন্য খুব বিশেষ মানুষ, ডক্টর নবারুণ ঘোষাল। নবারুণদা আমার দাদার স্থানীয়, দাদার সমান। ছোটোবেলার থেকে বড় হয়েছি নবারুণদার ছায়ায়। নানা রকমভাবে ডক্টর বলা হচ্ছে মানে উনি মেডিকেল ডক্টর, আর ডাক্তারিটা এমনভাবে গিলে খেয়েছেন, আর তার সঙ্গে আরও নানা রকম এত এত ধরনের জ্ঞান, মানে ডাক্তারিটাকে একটা নতুন জায়গায় নিয়ে গেছেন আমার জন্যে। আর তাই আমার মনে হয় আমরা যে ছোটোবেলার থেকে আমি অনেক সময় ঘন্টার পর ঘন্টা নবরুণদার সঙ্গে বসে নানা রকম, তখন এই পডকাস্টের ব্যবস্থা তো এত হয়নি, কিন্তু আমরা নিজেরাই নিজেদের আনন্দের জন্য ডিসকাস করতাম। সেইগুলো আজকে সুযোগ হয়েছে ওই ধরনের ডিসকাশনগুলো আপনাদের সকলকে নিয়ে করা। তো তারই জন্য আমরা এসেছি এখানে আজকে। তারই মধ্যে আমরা এটা বলেছিলাম, সত্যের সন্ধানে ডাক্তার, বা তার থেকেও ভালো সত্য সন্ধানী ডাক্তার, এই নামটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো এই যে সিরিজটা হচ্ছে সত্য সন্ধানী ডাক্তার, তারই এইটা আরেকটা এপিসোড, সেটা নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে কি নিয়ে কথা বলা যায় বলো তুমি। একটা বিষয়। আচ্ছা, তার আগে একটা সত্যসন্ধানী বললে আমি বলে হ্যাঁ, দিই। নিশ্চয়ই। আমি একজন আমার মাস্টারমশাইকে স্মরণ করে এটা বলবো, ডক্টর অচ্যুত ঘোষাল। তিনি আমাদের ক্লিনিক্যাল টিউটর ছিলেন থার্ড ইয়ারে। যখন থার্ড ইয়ারে ছেলেরা প্রথম ডাক্তারি ওয়ার্ডে যাওয়ার সুযোগ পায়, তার আগে তো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ইত্যাদি নিয়েই কলেজ বিল্ডিংয়েই থাকতে হয়। থার্ড ইয়ারে প্রথম আমরা ওই ওয়ার্ডে ঢোকার সুযোগ পাই, এবং সেখানে ক্লিনিক্যাল টিউটর, তখন চিকিৎসা কিছু করি না আমরা, শুধু ওই সময় থার্ড ইয়ার আমরা শিখি। ফার্স্ট এমবিবিএস পাস করার পরে ওই স্যারেরা আমাদের শেখান ওয়ার্ডে নিয়ে গিয়ে। ফার্স্ট এমবিবিএস বলতে হলো ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার মানে এখন আমাদের 4টে, আমার এখন আবার 4 বছরের কোর্স হয়ে গেছে। আমাদের 4.5 বছরের কোর্স ছিল, 1.5 বছর করে 3টে এমবিবিএস হতো। আচ্ছা। তো ওই প্রথম 1.5 বছরে ওই অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এই 3টে সাবজেক্ট থাকতো। তারপরে প্যারাক্লিনিক্যাল কিছু কিছু সাবজেক্ট তার সঙ্গে ক্লিনিক্সে নিয়ে গিয়ে টেস্ট করা। প্যারাক্লিনিক্যাল বলতে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন, ফার্মাকোলজি অ্যান্ড প্যাথোলজি, এই 4টে ছিল। তার মধ্যে ফার্মাকোলজি এবং প্যাথোলজি, এই দুটো হচ্ছে ভবিষ্যতে যে আমরা ডাক্তার হবো তার মূল বেস, মানে বেস এক। তো এইবার সেই সময় ক্লিনিক্যাল, যখন ক্লিনিক্সে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে বা ক্লিনিক্সে কাজ করানো শুরু হবে, প্রথম ক্লাসে ডক্টর অচ্যুত ঘোষাল, আমার নাম মনে আছে, তার স্যারের, নমস্য স্যার, তিনি প্রথম এসে বাঙাল ছিলেন, আমাদের বাঙাল ভাষায় কথা বলছেন তিনি। শোনো বাবারা, এই রিড শার্লক হোমস অ্যান্ড বি শার্লক হোমস, তাইলে বাবারা ভালো ডাক্তার হইতে পারবা। কি রিড শার্লক হোমস অ্যান্ড বি শার্লক হোমস, বি শার্লক হোমস, তাইলে বাবারা ভালো ডাক্তার হইতে পারবা। মানে তার কথার তাৎপর্য হলো যে রুগী ভেতরে ঢুকছে, ডাক্তারের কাজটা ডিটেকটিভের মতো। মানে তোমাকে তার থেকে শুধু ওই রোগীর ওই রোগ দেখে আর সঙ্গে সঙ্গে তুমি তুমি কোনো রকমভাবে প্রেসক্রিপশন করে দিলে, এইটা ডাক্তারই হয় না। রুগী চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি খেয়াল করতে শুরু করবে কিভাবে হাঁটছে, তোমার দিকে কিভাবে তাকাচ্ছে। হ্যাঁ, শার্লক হোমসের গল্পটা জানো তো? হ্যাঁ, শার্লক হোমস মানে শার্লক পরে হোমস, যেমন আমাদের যত শার্লক হোমসের চরিত্রটা কিভাবে তৈরি হয়েছিল তুমি জানো তো? মানে এতটুকু জানি যে ডিটেকটিভ গল্প আমরা পড়ে বড় হয়েছি, তার বাইরে শার্লক হোমসের চরিত্র তৈরি করার একটা মানে সত্যের মানে ব্যাকগ্রাউন্ড আছে পেছনে। আচ্ছা আচ্ছা, না একটা সেটা জানি। অ্যাকচুয়াল ব্যাপার। ডক্টর স্যার আর্থার কোনান ডয়েল কিন্তু একজন ডাক্তার ছিলেন। আচ্ছা। তিনি একজন ডাক্তার। তিনি তার একজন শিক্ষক ডক্টর বেল, তার অ্যাটিটিউড, তার চিকিৎসা পদ্ধতি, মানে এই সমস্ত। তাহলে সকলের জন্য এটা, স্যার আর্থার কোনান ডয়েল হচ্ছেন অথর, যিনি এমনিতে শার্লক হোমসের সব গল্পগুলো লিখেছেন। কিন্তু এবার তার যে শিক্ষক ছিলেন ডক্টর বেল, সেই ডক্টর বেলের
চরিত্রে প্রভাবিত হয়ে উনি শার্লক হোমসের চরিত্রটা তৈরি করেন। আচ্ছা। ডক্টর বেলের ওইরকম ওই ব্যাপারগুলো ছিল যে যেগুলো উনি কোনান ডয়েল যে সায়েন্স অফ ডিডাকশন বলে ১ম উপন্যাসটাতে লিখেছিলেন, স্টাডি ইন স্কারলেট আমার সবচেয়ে প্রিয় উপন্যাস শার্লক হোমসের সিরিজে। তো সেইতে ওই সায়েন্স অফ ডিডাকশন বলে যে তিনি এটা লিখেছেন, দ্যাট ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডক্টর বেল। আচ্ছা। ওই ডক্টর বেল কিন্তু ওই পেশেন্টকে অনেক সময়তেই আপনি আপনি তো অমুক জায়গা থেকে আসছেন। আ আপনি তো ওই এই ব্যাপার, এই কাজ করেন। এইগুলো ডক্টর বেল কিন্তু পেশেন্টকে প্রশ্ন করতেন এবং সত্যি সেগুলো মিলত। মানে প্রশ্ন করে উত্তর না নিয়ে অবজারভেশন এর মধ্যে দিয়ে উনি বলে কিন্তু দিতেন। করতে পারতেন এটা ডক্টর বেল, এবং সেইগুলো উনি এত তার তীক্ষ্ণ অবজারভেশন ছিল যে অনেক সময়ই সেগুলো মিলে যেত। তো ডক্টর অচ্যুত ঘোষাল আমাদের সেটাই বলেছিলেন যে পেশেন্ট ঢোকবার সময় থেকে শুরু করবে যে কিভাবে সে হাঁটছে, কিভাবে তোমার দিকে তাকাচ্ছে, তার অ্যাটিটিউড কি, তার মধ্যে থেকে অনেক কিছু তুমি পাবে। হুম, এবং আমি ওনাদের মানে আমার শিক্ষকদের আমি ভীষণ অক্ষরে অক্ষরে পালন করি। আমি বইপত্র খুব কম পড়াশোনা করতাম, সত্যি করে স্বীকার করছি। আমি বেশিরভাগ মানে একটা আপনাকে উদাহরণ দিই, ফার্মাকোলজি একটা বিরাট বড় সাবজেক্ট এখন ছেলেমেয়েরা পড়ে না। হুম, আমি খুব দুঃখিত তার জন্য। যাই হোক, ফার্মাকোলজির আমার শিক্ষক যিনি ছিলেন ডক্টর স্মৃতিসম্পদ ভট্টাচার্য, তার ক্লাস করে, করে আমি যখন পরীক্ষা দিয়েছি, সুভদ্রা দিদি যিনি আমাদের মানে পরীক্ষক মানে খাতা দেখেছেন, তিনি বলছেন, "হ্যাঁ রে, তুই ওই গুডম্যান গিলম্যানটা পুরো মুখস্থ করে ফেলেছিস?" হুম। দিদি আমি গুডম্যান গিলম্যানটা বেশি পড়িনি। এত মোটা বই। ওটা বেশি আচ্ছা। পড়া। আমি বললাম, স্যার যা বলেছেন ওটা শুনেছি। ঠিক আছে? স্যারেদের আমি কিন্তু সম্পূর্ণ শিক্ষক নির্ভর ছাত্র। হুম। মানে ছোটবেলা থেকেই। মানে শিক্ষকরা যা পড়িয়েছেন ওগুলো আমি আ ভুলি না। আমার ওগুলো মাথার মধ্যে থেকে যায় এবং ওগুলোর উপর নির্ভর করেই আমি এখনো ডাক্তারি করি বা বিজ্ঞানের আলাদা, আলাদা যা চর্চা করি সবকিছু। ডারউইনিজম এটা আমি খুব ভালোভাবে বুঝেছি বলতে পারি, গর্ব করে বলতে পারি। কার জন্য? আ অজিত সেনগুপ্ত এখন আর নেই, তিনি মারা গেছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমার বায়োলজির শিক্ষক ছিলেন। সেই অজিত সেনগুপ্ত, আমি যখন 12 এ পড়ি, যে ডারউইনিজম লোকেরা অনেকদিন পর্যন্ত অনেক উঁচু ক্লাসে গিয়েও বুঝতে পারে না, অজিত সেনগুপ্ত অত্যন্ত সহজ ভাষায় ডারউইনিজম সম্বন্ধে আমার ধারণা পরিষ্কার করে দিয়েছিলেন এবং সেই জন্যই আমি এত ভালো বিজ্ঞানের মানে ছাত্র হতে পেরেছি। হুম। বিজ্ঞানমুখী হতে পেরেছি ওই অজিত সেনগুপ্ত। উনি আমাকে ওই ডারউইনিজম আমাদের ক্লাসে ডারউইনিজম যেভাবে বুঝিয়েছিলেন, এইভাবে শিক্ষকদের কথাগুলো আমি সবাইকে আমার ছেলেপেলেকেও বলি। আমি বন্ধু-বান্ধবের যারা আমার সঙ্গে আমার জুনিয়র বা এখন সন্তান সবাই প্রত্যেককে বলি যে শিক্ষকদের কথাগুলো ভালো করে শুনবে, হুম। ওগুলোকে আত্মস্থ করার চেষ্টা করবে। বইয়ের পাতা তুমি বাড়িতে গিয়ে পড়তে পারবে, সবই করবে। কিন্তু ওনারা যা বলছেন এইগুলো তোমরা আর পাবে না। না, এখন আমি জানি না এখন আর সেইরকম ভাবে শিক্ষার পদ্ধতি আছে কিনা। আমরা এই সমস্ত নমস্য শিক্ষক পেয়েছিলাম। যাই হোক, আবার না, অচ্যুত ঘোষালের সেটা এইসব যে মাধ্যম বেরিয়েছে হুম, তার মধ্যে দিয়ে একটা নতুনভাবে ব্যাপার হচ্ছে, হুম, যেটা আমাদের একদম সিভিলাইজেশনাল আমাদের বলা যায়, হুম, যে শ্রুতি পরম্পরা যখন কি লেখার ব্যাপার ছিল না তখন থেকেই তো আমাদের জ্ঞানটা শুরু একদম হয়েছে। ঠিক কথা। শ্রুতি পরম্পরা যেটা বললে, ভাবো, আমি তোমাকে এটা পরে কোনো একটা পডকাস্টে আমি তোমাকে আলাদা করে এইটা হতে পারে আলোচনা কিন্তু করব। এই একটা শ্লোক শুধু আমি এখন বলছি। পূর্ণমদঃ পূর্ণমিদং হুম, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হুম, এই যে শ্লোকটা, এই শ্লোকটা শ্রুতির মাধ্যমে এসেছে। কিন্তু বেদ থেকে উপনিষদ হয়ে আমাদের কাছে উপনিষদের মাধ্যমে, আমি উপনিষদের মাধ্যমেই হুম। পড়েছি। এই অদ্ভুত শ্লোকটা তুমি কখনো খেয়াল করেছো শ্লোকটার মানে? হ্যাঁ, মানে আমরা তো 0 ইনফিনিটি সবই এর মধ্যে দিয়ে একদম। মানে এই শ্লোকটা হচ্ছে, এখন আমি সেটাকে সঠিক মনে করতে পারি, বেঠিক মনে করতে পারি, সেটা আমার নিজস্ব মতামত বিভিন্ন হতে পারে। কিন্তু আমি একটু সামান্য বলে নিই এটা নিশ্চয়ই, সম্বন্ধে। একদম, সেটা হচ্ছে একদম। যে আমাদের মানে এমনিতে এই শ্লোকটা নিয়ে যে যখন বলতে চায় আমি তো চাই যে সেটা হোক। কারণ লোকে আর কিছু জানুক না জানুক এইটুকুটা জেনে গেলেই। তো এইটার এটা হচ্ছে মানে আ এই শ্লোকটার বেসিস হচ্ছে যে ইন্ডিয়ান ফিলোসফির বেসটা হচ্ছে যে এই বিশ্বব্রহ্মাণ্ডটা অসীম। অসীম, অসীম বলতে আমরা অসীমের ঠিক ধারণা পাই না এবং হুম, ম্যাথমেটিক্সে ওটা ডিফাইন নয়। হুম, অসীম বলতে ইনফাইনাইট বলে এতে সেটা। এবং তখনকার দিনের এরা এইটা অসীমটাকে আত্মস্থ করতে পেরেছিলেন। এটাই আমার অদ্ভুত লাগে। হ্যাঁ, অনেক দূর তারা এগিয়ে গেছিলেন, হয়তো টেকনোলজিক্যালি এরকম এগোতে পারেননি বা আজকের সায়েন্স, ইউরোপিয়ান সায়েন্স অনেক আমাদের কিছু দিয়েছে, সেটা অস্বীকার করার কোনো হুম, জায়গা নেই। কিন্তু আমাদের সে কারণও আছে, আমরা যে পরম্পরা মেইনটেইন করতে পারিনি। বারবার বহিঃশত্রু আক্রমণ হয়েছে, আমাদের লাইব্রেরিগুলো নষ্ট হয়ে গেছে। বারবার করে আলেকজান্ডার পুড়িয়েছেন তক্ষশিলা লাইব্রেরি।
এখানে একবার নালন্দা। নালন্দাতে দুবার, একবার হিন্দু রাজা কি নাম ভুলে যাচ্ছি, তিনি পুরী হুম। ছিলেন, তারপরে মুসলমান সেই ইনভেশনের সময় বলবন পোড়ালেন, করে আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, নইলে হয়তো আমরা আরো আগে এসব আবিষ্কার করে এগোতাম ফেলতে অনেকটা, পারতাম। হ্যাঁ, আরো। যাই হোক, জানি না কি হতো, সেসব পড়ে গেছে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেই এই শ্লোকটার এটা হচ্ছে যে ইন্ডিয়ান ফিলোসফিতে বিশ্ব ব্রহ্মাণ্ডটা হচ্ছে অসীম, এবং এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের গোটাটা হচ্ছে চেতন। সেই চেতনের একটা অংশ জড়বস্তুতে রূপান্তরিত হয়, এবং এটা একটা ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে, জড়বস্তু থেকে আবার আবার ক্রমাগত চেতনায় ফিরে যেতে থাকবে, এবং চেতন থেকে জড়বস্তুতে কনভার্টেড। এটা একটা ডায়নামিক প্রসেস। এটা একটা ভালো ফিলোসফি। এবার এটা আমি মানতেও পারি, নাও মানতে পারি, এটা তর্কের হ্যাঁ। বিষয়, ইত্যাদি বিষয়। কিন্তু এই যে এটা আমি শর্ট করি জিনিসটাকে, পরে এটা নিয়ে আলোচনা হুম, করব, হুম। যে চেতন থেকে জড়বস্তুতে পরিণত হলো, জড়বস্তুটাও ইনফাইনাইট ওয়ার্ল্ড, ওদের বক্তব্য হচ্ছে জড়টাও ইনফাইনাইট ওয়ার্ল্ড, আবার চেতনটাও ইনফাইনাইট ওয়ার্ল্ড। তাহলে এটা মেলে কি করে? এই মিলনটা ওই শ্লোকটার মধ্যে আছে। পূর্ণমাদঃ পূর্ণমিদং, ওই ওটাও চেতনটাও পূর্ণ, পূর্ণমিদং জড়টাও পূর্ণ, পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, পূর্ণ থেকেই পূর্ণ বেরিয়ে আসে। আবার তাহলে তাহলে ওটা থাকলো কি করে? পূর্ণ থেকে যে পূর্ণটা পূর্ণ চলে এলো, তাহলে ওটা কোথায় থাকলো? ওটা জিরো হয়ে যেত, কিন্তু হ্যাঁ, বলছে পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণমেবা অবশিষ্যতে, হ্যাঁ, পূর্ণই থেকে যায়। ওটাই থাকে। এবার এটা, এই শ্লোকটা আধুনিক ম্যাথমেটিক্সের ডিফাইন্ড নয়। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আধুনিক ম্যাথমেটিক্সে আনডিফাইন্ড। কিন্তু যদি তুমি শ্লোক ইকুয়েশনটাকে উল্টাও, তাহলে এদিকে নিয়ে চলে এসো, মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাচ্ছে, ইনফিনিটি প্লাস ইনফিনিটি কিন্তু ডিফাইন্ড, ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে যদি তুমি জাস্ট শ্লোক ইকুয়েশনটাকে এদিকে নিয়ে চলে এদিকে আসো, নিয়ে আসি। মাইনাস চিহ্নটা এদিকে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলেই কিন্তু তোমার আধুনিক ম্যাথমেটিক্সও ডিফাইন্ড। ঠিক আছে? মানে আধুনিক ম্যাথমেটিক্স দিয়ে যেটা আমরা বলছি সেটা ওইখান থেকে হাজার হাজার ওটা কিন্তু বছর ডিফাইন্ড। মানে বলে ওদের দিয়ে ওটাকে গেছে। ডিফাইন্ড নয়, বলছে যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ আনডিফাইন্ড। হুম। ঠিক আছে, কিন্তু আমি ইকুয়েশনটাকে উল্টে নিই, এদিকে নিয়ে আসি, দ্যাট ইজ ডিফাইন্ড, ইনফিনিটি প্লাস। তাহলে এই শ্লোকটা আমি মানবো কি মানবো না আমার নিজস্ব ব্যাপার, বা ম্যাথমেটিক্সে আমি কোন মত ধারণ করি, ম্যাথমেটিক্সও তো একটা মত, সেটাতে কোন মত ধারণ করবো, দ্যাট ইজ মাই চয়েস, বা আমার জ্ঞান গম্যের উপর নির্ভর করবে। কিন্তু এই যে কথাটা, এই যে পূর্ণস্য পূর্ণমাদায়, তাহলে সেই সময়কার এই মানে জ্ঞান আমাদের তখন কতদূর তারা এগিয়েছিলেন, কতটা ভুল কতটা ঠিক সে তো আবার ভবিষ্যৎ বিচার করবে, কিন্তু তারা এতদূর এগিয়েছিলেন। মানে এই ছন্দেই মোটামুটি আমি বলি যে আমাদের কর্মযোগ আশ্রমে এক তো হচ্ছে যে রোজ দিন যে আমাদের শুরু হয় একদম সূর্যোদয়, এই শাঁখ বাজিয়ে ফ্ল্যাগ হোয়েস্টিং করে ন্যাশনাল অ্যান্থেম গিয়ে শুরু হয়। তারপরে প্রত্যেক দিন নিরন্তরভাবে গত 25 বছর ধরে কয়েকটা শ্লোক আমরা সকালে উঠেই ওই সূর্যোদয়ের পরে করি, তার মধ্যে এইটা একদম একটা। মজাটা কি এটা, এবারে কর্মযোগ আশ্রম তো আমাদের কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এই সেই তারা সবাই রয়েছে, তাদেরকে কিন্তু এই ব্যাখ্যা হয় না, করার সুযোগও হয় না এটা। কিন্তু তাদের সুযোগ পেলেই একটা জিনিস বলি, যে আরে তোরা যখন কারোর কাছে কাজ করতে যাবি, এবারে তারা পয়সা নিয়ে বলবে এই না 1400 টাকা কেন, না এটা 1200 টাকা হবে, বা এরকম কোনো কিছু। বা তুই সংস্থার দিক থেকে আশ্রমের দিক থেকে গেছিস, তারা হয়তো মনে করছে একটু টিপস দিয়ে দেবো, এইগুলো দিলে টিপস নেব কি নেব না, এই প্রশ্ন ওরা করে। যখন এই প্রশ্নগুলো করে, যে যখন কেউ নেগোশিয়েট করছে বা উল্টে টিপস দিয়ে দিচ্ছে, তখন আমাদের কি করণীয়, তার উত্তরে কিন্তু এইটা দিয়ে বলি, রোজ সকালে ওইটা করিস তো, তখন ওই তাদেরকে একটু শুনিয়ে দিবি এইটা, বলবি যে না আমরা তো দেখুন সকালে উঠি এই জিনিসটা হয়, আমাদের মহাচার্য বলেছেন এই, কেউ এইসব বললে এইটা একটু শুনিয়ে দিবে, দেখুন আমাদের, আমরা তো আছে, সবই আছে আমার। আপনি দিলে দিতে পারেন, তাতেও কিছু বেড়ে যাবে না, দিতে পারেন আপনি, দিয়ে খুশি হয়ে দিলে ওটাও কিন্তু আমার পকেটে যাবে না, ওই আমাদের একটা পূর্ণ ব্যাপার আছে, আশ্রমে গিয়ে দিয়ে দেবো। আর আপনি যদি নেগোশিয়েট করবার সময় ওই একই কথা বলতে পারিস, যে খুব নেগোশিয়েট করছে, যাক আপনি দুটো কম দিয়ে দিলেও কিছু, আমরা মোটামুটি আছে। এই একটা আধ্যাত্মিকটাকে অ্যাপ্লিকেশন, বাস্তবে পরিণত করবো। একদম একটা অ্যাপ্লিকেশন অফ। যাই হোক, ঠিক আছে, সেটাও একটা ভালো হলো। হ্যাঁ, সে যাও। আচ্ছা, এবার যেখানে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই সত্যের সত্যের সন্ধানে সন্ধানে। তাহলে আমাকে মানে আমি যদি ডাক্তারিটা ভালো করে করতে চাই, আমি যদি যে কোনো বিজ্ঞানকে ফলো করতে চাই, যা কিছু করতে চাই, আমাকে সত্যের সন্ধানে যেতে হবে। আমি মানে অসতমা সদ্গময় গময়, আগের দিনেও আমি বলেছিলাম
মানে অপেক্ষাকৃত কম সত্য থেকে বেশি সত্যের দিকে এগোনোই হচ্ছে মানুষের নিরন্তর কাজ। আমি কখনোই পূর্ণতা লাভ করতে পারবো না। কখনোই মানে আমি পূর্ণ সত্য সব জেনে গেছি এটা বলতে পারবো না। যে জেনে গেছি বলে গেল, বলে দিল সে জানে, সে সে তার নিজের মতোই নিজের আছে। কিন্তু আমি বলি না। আমি জানি যে আমি কখনোই সবকিছু জেনে যাব না। জানতে চেষ্টা করব আরো যতটা জেনেছি তারপরে আরো কিছুটা জানা যাবে। কিন্তু পুরোপুরি জেনে যাওয়া যাবে না। এটা সেটা তো ইভলভও তো করছে, নতুন সৃষ্টি হচ্ছে। সেটাই তাই এবং যতটা যদি জেনেছি আরেকটু নতুন হলো আরো জানার। আরো জানবো। কিন্তু মানে কখনো সম্পূর্ণ জিনিসটা হয় না। হুম। অ্যাকচুয়ালি ওই যে সম্পূর্ণ হয় না ফলে জ্ঞান কখনো সম্পূর্ণ হয় না। জ্ঞান আস্তে, আস্তে বাড়ে। তো ওই জন্য আমি যেটা তুমি সেদিন আগের দিন বললে আমার ভালো লেগেছে, সত্যের সন্ধানে বা সত্য সন্ধানী ডাক্তার। এই নামটা আমি অ্যাকসেপ্ট করেছি ভালোই। এ আমার এ অচ্যুত ঘোষালের এর সঙ্গেও মিলে গেছে যে শার্লক হোমসের ফলোয়ার হও তাহলেই সঠিক ডাক্তার হতে পারবে। এবং অন্য যেকোনো সাবজেক্টে বলে সেটা হলেও ওই সত্যের সন্ধানে যাওয়াটাই আমাদের কর্তব্য। আমি ফিজিক্সেও খুব ইন্টারেস্টেড। আগের দিনও ও বলেছে। সেই সম্বন্ধে পরে আবার কখনো আলোচনা করা যাবে। না, আজকে আজকে আমরা যে বিষয়টা বললে, যেটা নিয়ে আমাদের প্রথম আলাদা আলাদা চরণে আমরা এগুলো করব, আমাদের একটা ফরম্যাট করে নিই। এই 15 মিনিটের এইটা আছে, এক একটা বিষয় নিয়ে আমরা এইগুলো নানা রকম গল্পগাছা করছি, করে নিয়ে যখন একদম একটা প্রশ্নকে খুঁজে বার করব তার বাইরেটা, তখন এইটা উল্টে দেবো আর দিয়ে 15 মিনিটে চেষ্টা করব সেই চরণটাকে বাঁধার। তো তার জন্য একটা আমার মনে হচ্ছিল একটা ব্যাপার আছে, যেটা আমি নিজে, কারণ আইআইটি পড়ে এই করে আমেরিকা গিয়ে ফিরে সেই যে আমরা রিসার্চ পার্ক, আইআইটি রিসার্চ পার্ক, এইখানে আমরা বসে গবেষণামূলক কাজ নিয়েই লেগে আছি, অন্যদের প্রেরণা দিচ্ছি এই গবেষণা করার জন্য। তার মধ্যে থেকে কিন্তু অনেক এরকম ব্যাপার আছে যেগুলো আমরা এখন বিশ্বাসটা অন্ধবিশ্বাস নাকি সত্যিকারের মানে ওর মধ্যে কিছু মাল আছে আর কি বলা যায়, সেই জিনিসটা নিয়ে অনেক প্রশ্ন জাগে। তার মধ্যে একটা জিনিস মাইক্রোওয়েভ ওভেন। আর এই মাইক্রোওয়েভ ওভেনের ব্যাপারে বলছিল আগের দিন, এমনি এমনি কথা হচ্ছিল, তুমি বলেছিলে একটা কি ব্যাপার নিয়ে আসবে মাইক্রোওয়েভ ওভেনের নিয়ে বলবে, সেইটা ওটা আমি একটু গভীরে ঢুকতে চাই। তো মাইক্রোওয়েভের ইয়েটা কি এখানেই আছে না? হ্যাঁ, দেখ তো বাবা, আমি রেখে এসেছি ওটা। ওইখানে রেখে এসছি, দিয়ে যেত আমি বাবা। এ সম্বন্ধে একটু বলি মাইক্রোওয়েভ ওভেন সম্বন্ধে। ও যেটা বলল মানে শুধু ও নয়, ও সৎভাবে স্বীকার করলো। অনেকে স্বীকার করে না। যে স্বীকার করে সে জ্ঞানী, যে স্বীকার করে না সে জ্ঞানী বলে আমি তাকে মনে করি না। মানে অনেকটা জানার পরেও মানে দে আর সাপোজ টু বি দ্য হাইয়েস্ট লেভেল অফ সায়েন্টিফিক পিপল ইন ইন্ডিয়া। কারণ আইআইটি থেকে তারা এসছে এবং আইআইটির আপনারা জানেন আইআইটি শিক্ষার স্তর ভারতবর্ষের সবচেয়ে উন্নত স্তরে। সেইখানে বসে ও দেখলাম মাইক্রোওয়েভ ওভেন সম্বন্ধে কিছু মানে ধারণা। ধারণা ছিল, যে ধারণাগুলো বিভ্রান্তি এবং মানে ভয়ের ধারণা প্রায় এরকম কিছু ছিল। এই জিনিসটা মানে আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি, শুধু ওর মধ্যে নয়। মানে অনেক উন্নত তারা স্তরের বিজ্ঞান চর্চা করেন, তারা করেন বিভিন্ন। আমি আইএসএম এর কিছু সায়েন্টিস্টের সঙ্গে কথা বলে, তারা এই মাইক্রোওয়েভ সম্বন্ধে একটা ভয়ের ভীতির ব্যাপার তাদের মধ্যে রয়েছে। এখন তখন আমি একটা ঠিক করি, এইটা সম্বন্ধে আমি একটা লেখা লিখবো। আমি একবার করেছিলাম। সেই লেখাটা লিখেছিলাম আমি। দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই, একদম। এইটা এটা আমি ফেসবুকেও লিখেছি, আমার ফেসবুকেতে। তো এই একটি ম্যাগাজিন আছে শ্রীরামপুরে। এই ম্যাগাজিনটি সম্বন্ধে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা যিনি বের করেন তার বয়স হচ্ছে ১০২ বছর। আচ্ছা। অধ্যাপক শচীন দত্ত। ১০২ বছর। এই ১০২ বছরে তিনি এত এজাইল, এখনো যুবকের মতন ঘোরাঘুরি করে তিনি এই সমস্ত বইয়ের লেখা সংগ্রহ করেন। তিনি এই অর্গানাইজ করেন। সম্পূর্ণ ব্যাপারটা তিনি এই কাজটা করেন। আমি তার অনুমতি না নিয়েই এখানে বলছি কিন্তু। এই সূত্রটা ধরে এটা একদম ওনাকেও একদিন এইখানে হ্যাঁ, আমাদের যদি হাজির করতে যদি হবে। আনা যায় তো খুব ভালো। আমি তার সঙ্গে কথা বলে আসিনি। হুম। আমি তার অনুমতি না নিয়েই এই বইটা আপনাদের দেখাচ্ছি। তিনি একটি আশ্চর্য ব্যক্তি এবং তিনি এই বয়সে যে এই কাজটা করে যাচ্ছেন, এটা একটা আশ্চর্যের বিষয় এবং একদম। তিনি একটা সম্পদ আমাদের। কারণ এই বিভিন্ন বিষয় এই বইটির মধ্যে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস বিভিন্ন বিষয়ে লোকেরা লেখেন আচ্ছা, এবং আমি সেটাতে এটা বিজ্ঞান সংখ্যা ছিল। সেখানে আমি মাইক্রোওয়েভ ওভেন সম্বন্ধে তাহলে লিখেছিলাম। ঐকতান ঐকতান, ম্যাগাজিনটার নাম, এটা ঐকতান। ঐকতান। এটি ওই শ্রীরামপুরের একটি সংস্থা। শ্রীরামপুরের প্রফেসর, অধ্যাপক শচীন উনি, দত্ত। উনি শচীন দত্ত। শচীন দত্ত। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তো তার সঙ্গে কথা বলিনি, তার নামটা করলাম। হয়তো তিনি আশা করি এতে আমার কিছু মনে করবেন না। না, না, যদি মনে করেন তাহলেও আমরা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে যাই হোক, একবারে তাকে হ্যাঁ, কনভিন্স করে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ। তো এইখানে আমি সেই সময় এটা লিখেছিলাম মাইক্রোওয়েভ ওভেন সম্বন্ধে।
আমি মানে এই মাইক্রোওয়েভ ওভেনটার ব্যাপারে একটা সময় এমনিতে তো আমরা সবাই ব্যবহার করি, এই ওই খুব একটা নানা রকম গ্যাজেটের মধ্যে এটা একটা একদম অবশ্যম্ভাবী গ্যাজেট সবার বাড়িতে চলে এসেছিল। তারপরে একটা সময় আমার জীবনেই এসেছিল, যখন এই নিয়ে বেশ পড়াশুনো করে অনেকের কাছে শোনার পরে তারপরে একটা ধারণা জন্মেছিল যে এটা নাকি ক্ষতিকারক। আর সেই বলে আমি মাইক্রোওয়েভ ওভেনটা আমাদেরও মানে আশ্রম থেকে মোটামুটি ব্যান হয়ে গেছিল, আর ব্যবহার হয় না, এখনো ব্যবহার করি না আমরা। তো ওই কথা প্রসঙ্গে ওর সঙ্গে আলোচনার ক্ষেত্রে তখন ও বলল, হ্যাঁ তুমি বলছো যে এটা সত্যি সত্যি ক্ষতিকারক নয়? আমি বললাম, তাহলে যে ইউরোপের অনেক দেশে ব্যান হয়ে গেছে, আমি বললাম সম্পূর্ণ গুজব। ইউরোপের কোনো দেশে মানে মূল যেগুলো উন্নত দেশ সেগুলোতে মোটেই মাইক্রোওয়েভ ব্যান হয়নি, মাইক্রো ওভেন ব্যান হয়নি। ওই জাপান সম্বন্ধে এরকম শুনেছিলাম, জাপানিরা কি একে অ্যাটম বোমার থেকেও ভয়ঙ্কর মনে করে, সেই জন্য জাপানে নাকি এটা ব্যান। একদম ভুল কথা। জাপানের 89% লোক মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে, ঠিক হ্যাঁ, আছে? মানে আমরা এইটা নবানন্দ বলার পরে আমরা অ্যাকচুয়ালি রিসার্চ করে বার করে দেখে নিলাম যে এটা দেওয়া রয়েছে, যে এই ভুল ধারণাটা অনেকে প্রচার করেছেন, কিন্তু সত্যিকারের আমারও ধারণা ছিল রাশিয়া, অস্ট্রিয়া, এমনি কিছু ইউরোপিয়ান দেশে নাকি ব্যান, কিন্তু দেওয়া রয়েছে এগুলো মিসকনসেপশন, এখানে কোনো রকম ব্যান হবার ব্যাপার নেই। এবার কেন নেই এইটা আমি একটু তোমাদের বলছি। আচ্ছা, প্রথম হচ্ছে এই মাইক্রোওয়েভ কথাটা দেখবেন, যেহেতু আধুনিক প্রযুক্তিতে অনেক কিছুতেই মাইক্রোওয়েভ ব্যবহার হয়, এই মোবাইল ফোন হ্যাঁ, মাইক্রোওয়েভের মাধ্যমেই আমরা মাইক্রোওয়েভ শুনি। টাওয়ার থেকে যে তো মোবাইল ফোনের যখন 4G থেকে 5G হলো, তখন একটা সেই হৈ হৈ হলো। হুম, হুম। 5G এলে পরে পাখিরা মরে যাবে, আকাশ থেকে পাখি মরে মরে পড়ে যাবে। 5G একটা সাংঘাতিক ব্যাপার। এই জি কথাটা জেনারেশন মানে এটা খুব একটা বাণিজ্যিক কথা হ্যাঁ, অ্যাকচুয়ালি। হ্যাঁ। মানে 2G, 3G, 4G এগুলো হচ্ছে কোম্পানিগুলো মানে তাদের আরেকটু উন্নত মডেলের হুম, জিনিসপত্রকে জি অমুক নতুন ভার্সন, ফোর্থ জেনারেশন, নতুন থার্ড জেনারেশন। 4th জেনারেশন, 5 জেনারেশন এই করে নাম দেয়। এর এখন সা যেমন ইয়ের ক্ষেত্রে ওই যে প্লেনগুলোর প্লেন, ক্ষেত্রেও বলছে। একদম, একদম তাই। একদম বিমানের ক্ষেত্রে যেরকম হয়। তো এই জির সঙ্গে কিন্তু মানে সায়েন্স বা টেকনোলজির সায়েন্স কোনো বা শক্তির কোনো ব্যাপার নেই। মাইক্রোওয়েভ ওটাতে বেশি শক্তি ব্যবহার করা হচ্ছে, এটা কম শক্তি ব্যবহার করছে। ব্যাপারটা একদম সেরকম কিছু নয়। তো এই মাইক্রোওয়েভ ১ম দেখবেন YouTube এ অনেক এরকম আছে। এই গুজব না, ছড়ায়। তাহলে এই ইনফ্যাক্ট ডাবের ক্ষেত্রে এই জিনিসটা খুব চলেছিল যে ডাবগুলো খারাপ হয়ে যাচ্ছে এই সেলফোনের টাওয়ার হওয়ার পরে। এইসব যাই হোক। তো এই ভুল ধারণাগুলো আসলে দেখুন, ১ম কথা হচ্ছে যে, যে সম্বন্ধে কথা বলবেন, আমি নিজে এটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করি যে, যা আমি জানি না তার সম্বন্ধে আমি কিন্তু মতামত দিই না। মানে এটা আমি মতামত দেবো এবং সেটা একটা ভুল মতামত দেবো এবং সেটা লোকের কাছে ভুল পৌঁছবে একটা মতামত। এটা কিন্তু আমার নিজস্ব অসততা শুধু নয়, এটা ডিসক্রেডিট। হুম, হুম, ডিসক্রেডিট যে আমি একটা মতামত দিচ্ছি, সেটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করছে। এটা তো আমাকে নিজেকে ডিসক্রেডিট করা। হুম, এটা আমি কখনো করি না। আপনি যেটা সঠিক জানবেন না, এটা কোনো সোশ্যাল মিডিয়াতে বলবেন না, হুম, এটা কোনো জায়গায় লিখবেন না, এগুলো কখনো করবেন না। হুম, আপনি ওই YouTube এ আমি বহু ডাক্তার, সিউডো ডাক্তার ইত্যাদি দেখেছি। তারা নানান রকম সমস্ত ডাক্তারি ভুলভাল মতামত ইত্যাদি সব দিয়ে সেনসেশনাল সমস্ত আ হেডলাইন দিয়ে করে, আর সেগুলো দেখলেই আমি সেইগুলোকে ডোন্ট রেকমেন্ড চ্যানেল বলে ক্লিক করে দিই। কারণ এগুলো সবসময় ভুল মেসেজ দেয় মানুষের মধ্যে, এবং আমার নিজের ছেলে এতে এফেক্টেড হয়ে গেছিল। যে সে মানে সারাদিন ভাবছে আমার এই হচ্ছে, সেই হচ্ছে। তাকে আমাকে সাইকিয়াট্রিস্ট কে দিয়ে একবার ইয়ে করাতে হলো। হুম। মানে অনলাইনে আমার দাদা একজন আছেন সাইকিয়াট্রিস্ট, তাকে দিয়ে অনলাইনে আমাকে কাউন্সেলিং করাতে হলো। তিনি বললেন, "খবরদার তুমি আর কখনো YouTube এ এগুলো দেখবে না।" ঠিক আছে? মানে আমার পেশেন্টদের কাছে মাঝে, মাঝে আমরা এই বিপদের হুম, সম্মুখীন হই হুম। যে, "ডাক্তারবাবু এই বলেছে, একদম খবরদার YouTube দেখবেন না।" YouTube এর ওগুলো তারা নিজেদের ভিউ বাড়ানোর জন্য, পয়সা রোজগার করার জন্য ওগুলো এটা সেনসেশনাল দিয়ে হাবিজাবি কথা বলে দিচ্ছে। আপনি সেগুলো দেখে তো আপনার ক্ষতি হচ্ছে। তো এই মাইক্রোওয়েভ সম্বন্ধেও এরকম ব্যাপার। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে শুরু করি। হুম। মাইক্রোওয়েভ একটি হ্যাঁ, তাহলে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন কথা বলেছিলাম সেই অনুযায়ী দেখুন, এটা ফরম্যাট আমাদের উল্টে দিলাম। আমরা 15 মিনিটের মধ্যে মাইক্রোওয়েভের ব্যাপারে আপনাদের কাছে এইটা উন্মোচন হবে। সত্যের সন্ধানে আপনারা আসতে পারবেন। সঙ্গে রয়েছেন সত্য সন্ধানী ডাক্তার ডক্টর নবারুণ ঘোষাল। তো যা বলছিলাম সেটা হচ্ছে, মাইক্রোওয়েভ একটি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ কথাটা সাধারণ মানুষের মধ্যে, যারা বিজ্ঞান চর্চা করেন না, যারা মানে করেছেন হয়তো কোনো কালে পড়াশুনো করেছেন। আমরা তো পড়াশুনো করার সময় কোনোরকমভাবে পরীক্ষা পাস করার পরে সেগুলো বেশিরভাগ জিনিস ভুলে যাই। সেগুলো আর কখনো মনে রাখার চেষ্টা করি না। এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ জিনিসটা যে কি খায় না মাথায় দেয়, হুম, এই ব্যাপারটা ভবিষ্যতে আর কারোর মাথায় থাকবে মাথায়। না। তো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে
বাংলায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। সেটা তড়িৎ চুম্বকীয় চুম্বকীয় তরঙ্গ। তরঙ্গ, ভালো করে একটু কি করে নি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তার মানে তড়িৎ মানে হলো ইলেকট্রিক, ইলেকট্রিক্যাল, চুম্বকীয় চুম্বক মানে হলো ম্যাগনেটিক ম্যাগনেট, এই হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওয়েভ। প্রথম আমি এটাতে আরেকদিন বলবো, এখন হুম। খুব টাচ করে চলে যাই। হুম, হুম। ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল একটি আশ্চর্য মানুষ। মানে সত্যি পৃথিবীর ইতিহাসে কিছু কিছু মানুষ এসে কিভাবে যে আমাদের মানে সম্পূর্ণ সত্যকে নতুন জায়গায় নিয়ে চলে গেছেন। মানে আমরা এখানে একটা জিনিস বলি, আমরা ঋষি মুনি এই কথাগুলো ব্যবহার করি, আর এগুলো ব্যবহার করি এই ভেবে যে আমাদের পুরনো কালের যারা যাদেরকে আমরা তাদেরকে একদম শ্রদ্ধা ভক্তি করেই বলছি, তাদের একটা ছবি আমাদের মাথায় আছে, তারাই ঋষিমুনি। কিন্তু এই যে ম্যাক্সওয়েলের কথা যে বলছো, ওনাকেও গোনা উচিত। মানে অবশ্যই, মানে এটা তো বিদ্যাসাগর বলেছেন, এটা শিবনাথ শাস্ত্রী বলেছেন যে আধুনিক ঋষিমুনি বলতে হচ্ছে ইউরোপিয়ান যারা মানে বিজ্ঞান সাধকরা, তারা হচ্ছেন আধুনিক ঋষিমুনি, বলতে তাদেরকেই বলতে হবে। মানে বর্তমানে আমরা যে অনেক মানে আমাদের প্রাচীন ঋষিমুনিরা যে স্তরে আমাদের বিজ্ঞান নিয়ে গেছিলেন, তার থেকে যে এত ধাপ এগিয়ে চলে গেল, তারপরে আমাদের এই 150-200 বছরের মধ্যে, এটা এনারা করেছেন, ইউরোপিয়ান ঋষিমুনিরা। তাদের মধ্যে নিউটন একজন, আইজাক নিউটন। মানে সেই হিসেবে তাহলে আমরা ঋষিমুনি বলতেই যেন মনে করি আমাদের একটা এই এই জিওগ্রাফিটার, এই ভূগোলটার একটা পেটেন্টেড একটা ব্যাপার রয়েছে যে এর বাইরে ঋষিমুনি হতে পারে না, তারা সায়েন্টিস্ট, সেই হচ্ছে তারা ঋষিমুনি নন, তারা সায়েন্টিস্ট। এটা হচ্ছে এটা কথা। তো ঋষিমুনি বলতে হচ্ছে যারা মানে জ্ঞানী, জ্ঞান, বিজ্ঞানের হ্যাঁ, সাধনা মানে করেন, যেটা নেই, নতুন জিনিস, নতুন যারা জ্ঞান বার করেছে। নিয়ে আসছেন। জ্ঞানী বলে একটা হয় এক্সিস্টিং জিনিস পড়ে জ্ঞান করা, হ্যাঁ, আর একটা হচ্ছে আর একদম নতুন জিনিস বার করেন। ডারউইন, কার্ল মার্কস, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আইজাক নিউটন, মানে নামগুলো আপনারা, হুম, অ্যালবার্ট আইনস্টাইন। তো এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আমার লোকটা সত্যি, আমি মানে আমি তাকে ঠিক করতে পারি না। ৫৭ না ৪৭ না ৪৮ বছর বয়সে মারা গেছেন। খুব কম বয়স পেয়েছিলেন তিনি। তখনকার দিনে তো চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়নি। তার মধ্যে এই আশ্চর্যভাবে তিনি কিভাবে যে তখন ফ্যারাডের এই ম্যাগনেটিক আবিষ্কার, ফ্যারাডে আরেকজন আশ্চর্য লোক, হুম। যিনি লেখাপড়া না শিখে নিজে লাইব্রেরিতে কাজ করে, বুক বাইন্ডারে কাজ করে বই পড়ে নিজে জ্ঞান অর্জন করে এত কিছু আমাদের দিয়ে গেছেন মাইকেল ফ্যারাডে। এগুলো মানে সিলেবাস তৈরি হচ্ছে, এগুলো নিয়ে আমরা একটা আমরা একটা করে পরে করে এগুলো আলোচনা করব। করব। ঠিক আছে? সেই ফ্যারাডের মানে তত্ত্ব এবং অ্যাম্পিয়ারের তত্ত্ব, এই দুটিকে ম্যাক্সওয়েল দেখলেন যে মানে তিনি উম মানে ইকুয়েশন গুলো আমি এখন কখনোই বলব না। এই ইকুয়েশন গুলো পড়ো, ৪ টে ইকুয়েশন আছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। এগুলো খুব সহজ ভাষায় পরে আমি বলবার চেষ্টা করব কোনদিন। কিন্তু এই ম্যাক্সওয়েলের ৪ টি ইকুয়েশন উনি যখন তৈরি করলেন কিন্তু ফ্যারাডে এবং ওই অ্যাম্পিয়ারের ওইগুলো থেকেই তৈরি করলেন। পড়ে উনি একটা আশ্চর্য জায়গায় গেলেন। সেটা হচ্ছে উনি দেখতে পেলেন যে এই যে মানে কোনো একটা জায়গায় যদি, তখন ইলেকট্রন আবিষ্কার হয়নি। হুম, হুম। তাহলে উনি বললেন যে যদি একটি চার্জ, তখন চার্জ আবিষ্কার হয়েছে সবে, চার্জ, ফ্যারাডের হতে চার্জ। সেই চার্জকে যদি অ্যাক্সেলারেট করানো যায়, মানে খুব তাড়াতাড়ি। ত্বরণ দেওয়া যায়, অ্যাক্সেলারেশন দেওয়া যায়, সেই চার্জের এর থেকে এক ওয়েভ তৈরি হবে। এবং সেই ওয়েভের উনি এটা দেখলেন, ক্যালকুলেট করে সেটা দেখলেন, সেটা তখন সদ্য আলোর ভেলোসিটি আবিষ্কার হয়েছে। এবং তিনি সেই যে ক্যালকুলেট করলেন, সেই ইকুয়েশনটা থেকে বেরিয়ে এলো ওইটা আলোর ভেলোসিটি। তাহলে উনি বললেন ওই আলো, তাহলে ওই উনি ওটার নাম দিলেন ওই যেটা ইলেকট্রন, মানে ইলেকট্রন তো তখন নয়, চার্জ অ্যাক্সিলারেট করে চার্জটা যেটা বেরোবে সেইটার নাম দিলেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রন মানে ইলেকট্রিক ওয়েভ এবং ম্যাগনেটিক ওয়েভ, এই দুটোর এ করে মিশ্রণে যে মিশ্রণে, হচ্ছে। মানে একটা এই লেভেল এই এতে যাবে, একটা এই এতে যাবে, মানে প্লেনে। হুম। এইজন্য তখন মানে এক্স অ্যাক্সিস, ওয়েভ ওয়াই মেকানিক্সে অ্যাক্সিস এটাকে বলে। বলা হয় মানে ট্রান্সভার্স ওয়েভ। যেটা যেদিকে যায়, ওয়েভটা যেদিকে যায় তার সঙ্গে যদি সমকোণে থাকে, মানে ওয়েভগুলো ওঠাটা। যেমন একটা উদাহরণ দিতে পারি, পুকুরে একটা ঢিল ফেললে পরে দেখবেন এরম করে হ্যাঁ, শুরু হয়। তো উপরে নিচে জলটা নামছে আর ওয়েভটা এগিয়ে যাচ্ছে কিন্তু পুকুরের ওই হ্যাঁ। ধারের দিকে। তাহলে এটা একটা ট্রান্সভার্স ওয়েভ। মানে আমরা এর মধ্যে দিয়ে এমনভাবে জিনিসগুলো উপস্থাপনা করতে চাই, যদিও এগুলো বৈজ্ঞানিক কথা, যেটা সবাই বুঝতে পারে। তাই জন্য এই পুকুরের উদাহরণটা খুব হ্যাঁ, জরুরি। হ্যাঁ। যে ঢিল ফেললেন এরকম করে ওয়েভটা বেরোচ্ছে আর জলটা এরম ওইটাকেই হলো ওয়েভ কিংবা বলা হচ্ছে। একটা দড়ির
প্রান্ত ধরে যদি দাঁড়ান, একজন ফিক্স দাঁড়িয়ে থাকে, একজন এরকম করে দুইটাকে নাড়ায়, হ্যাঁ। তাহলে দেখবেন এরম এরম করে ওয়েভটা এগোচ্ছে। হ্যাঁ। আর ওয়েভটা ওই আপনি যে নাড়াচ্ছেন অন্য লোকের দিকে সোজা চলে এইভাবে যাচ্ছে। যাচ্ছে। এগুলোকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভস। তো ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স মানে আর ওয়েভ যে কথাটা বলা হচ্ছে মানে ঢেউ, কিন্তু ঢেউ, চলিত ভাষায় ঢেউ। ঢেউ, ঢেউ। এবার এই ট্রান্সভার্স মানে ট্রান্সভার্স কথাটা কি বলবো, মানে সমকোণে বলতে হ্যাঁ, পারেন হ্যাঁ। ঢেউ এগোচ্ছে। তো ফ্যারাডে যে এই ম্যাক্সওয়েল যেহেতু ওই ইকুয়েশন, ম্যাক্সওয়েল কিন্তু হাতে কলমে নয়, এগুলো সমস্ত তিনি ইকুয়েশন থেকে করছেন। তিনি একজন ম্যাথমেটিশিয়ান, প্রডিজি। 14 না 15 বছর বয়সে তিনি ম্যাথমেটিক্সের সূত্র দিয়েছেন। তো সে একজন প্রডিজি, মানে আশ্চর্য ধরনের যারা থাকে কিছু, কিছু মানুষ যারা খুব কম বয়সে এ সমস্ত করে, ওই যে 47 বছর বয়সে মারা গেছেন। তো সেই উনি দেখলেন যে যে ওয়েভটা প্রপাগেট করছে, আর ওই ইলেকট্রিক আর ম্যাগনেটিক যে ওঠানামাটা, এটা তার সঙ্গে সমকোণে রয়েছে। উনি বললেন ওই এটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ, এবং উনি ইকুয়েশন করে বের করলেন যে যেই ইকুয়েশনটার ভ্যালুটা সদ্য আবিষ্কৃত আলোর ভেলোসিটির ভ্যালুর সঙ্গে সেম। উনি বললেন আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। উনি বলে দিলেন এটা যে ও আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে কি করে একটা লোক বলে দেয় এই সমস্ত এত কথা, এবং তার পরবর্তীকালে আমরা আজকের দিনে জানি যে যা কিছু আমরা শক্তি চারদিকে দেখতে পাই আমাদের কাছে আসছে, সব কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার মানে যে সূর্যের কাছ থেকে যে আমরা এই পুরো পাচ্ছি। পাচ্ছি আর পেয়ে সেটাকে এই যে প্রাণ শক্তি বলে। আমাদের আমাদের গা থেকে যে হিট এনার্জি বেরোয়, রেডিয়েশন হয়, হুম। আমরা যদি রান্না করি, যদি তা যা কিছু আমরা মানে এখান থেকে ওখানে এনার্জি যা আমরা সাপ্লাই করি, সেগুলো সমস্ত কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে মানে সাধারণভাবে আমি যে বলছি আজকে খুব গরম লাগছে, হ্যাঁ, ওই গরমটা কোথা থেকে আসছে? রেডিয়েন্ট হিট সূর্য থেকে এসছে এত দূর। সেটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু ওই তাপটাও কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবেই এসছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা ম্যাক্সওয়েল আবিষ্কার করেছিলেন ম্যাথমেটিক্যাল সূত্রের মাধ্যমে, আজকে আজকে আমরা রেডিও ওয়েভকে একসময় হাইনরি সার্জ ম্যাক্সওয়েলের তত্ত্বকে টেস্ট করবার জন্য ওরকম একটা করলেন, আজকে অ্যাক্সিলারেট করলেন, এবং সেটা সত্যি সত্যি একটা প্রিমিটিভ রেডিও রিসিভারে সেটা দেখা গেল সত্যি সেটা আসছে। মানে ম্যাক্সওয়েলের কথাটা সঠিক। হানরি সার্জটা আজকে হার্জ কথাটা আমরা তরঙ্গের দৈর্ঘ্য হিসেবে ইউনিট হিসেবে ইউজ নিচ্ছি, করি। হার্টস হার্জ, সবাই হয়তো। হার্জ, এত মানে এটা এই যে 50 হার্টস 60 হার্টস ইলেকট্রিক কারেন্টের যে আমরা দেখি সেইটা 50 কিন্তু ওই এত কিলো হার্টজে কলকাতা বেতার কেন্দ্র থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে হুম। এটা বরং বেশি রেডিওতে এত কিলো হার্টজে ওই হুম। হার্টস কথাটা হ্যাঁ, হচ্ছিল। হ্যাঁ। তো সেই হার্টজ প্রথম ওই ম্যাক্সওয়েলের তত্ত্বটা প্রমাণ করলেন যে সত্যি সত্যি এটা হয়। অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল তো শুধু অঙ্ক করে গেছিলেন, কিন্তু সেটা প্রায় ম্যাক্সওয়েলের মারা যাওয়ারও প্রায় 20 বছর পর উনি এটা আবিষ্কার করলেন। তো ম্যাক্সওয়েল দেখে যেতে পারেননি যে তার কথাটা কতটা সত্যি। তো আমরা যাই হোক, মাইক্রোওয়েভের সঙ্গে এইবার মাইক্রোওয়েভের ব্যাপারটাতে আসি। মাইক্রোওয়েভ একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউটিউবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে মানে জানতে গেলে দেখবেন অনেকে এইটা বিভীষিকা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অমিক। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আমরা বাস করি। সূর্যের থেকে আমরা যা পাই, আমাদের চারদিকে যে আলো, এইটুকু যে আলো আমার এখান থেকে রেডিয়েট করে আমাকে আমরা মুখ আপনার কাছে পৌঁছে দিচ্ছে, এই আলো এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমুদ্রের মধ্যে বাস করি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আতঙ্কের কিছু নেই, ওটার মধ্যে ওটা ছাড়া থাকতেই পারে না। আলো না হলে আপনি বাঁচবেন? আপনি তো বাঁচবেনই না। আলোর মধ্যে দিয়ে মানে সবকিছু আমাদের যা কিছু মানে সূর্য আছে বলেই তবে তো আমরা আমাদের প্রাণ। বাঁচি। তবে তো সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই তো আমাদের কাছে এনার্জি নিয়ে আসছে, শক্তি নিয়ে আসছে। তার মধ্যেই আমরা বাস করি। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে আতঙ্কের কারণ নেই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কখন আমাদের ক্ষতি করতে পারে? বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। ধরন বলতে কিছুই নয়। ধরন হচ্ছে ওই ওয়েভ মানে তরঙ্গের একটা দৈর্ঘ্য থাকে, তরঙ্গের একটা ওঠানামার কম্পাঙ্ক থাকে। ফ্রিকোয়েন্সি বলি ইংরেজিতে, কত তাড়াতাড়ি হচ্ছে কম্পাঙ্ক। আর তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ, মানে একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গে যেতে দূরত্বটা কতটা। মানে তরঙ্গ এই যদি ঢেউয়ের কথাটা বলছিলাম ওইভাবে ভাবা যায়, একটা ঢেউ থেকে আরেকটা ঢেউয়ের মধ্যে, আর দুটো ঢেউ কত তাড়াতাড়ি উঠছে, এই দুটো এই দুটো জিনিস মানে এবার কম্পন যেটা হ্যাঁ, কম্পনাঙ্ক না কম্পাঙ্ক কম্পাঙ্ক frequency, যেটা বললে frequency। ফ্রিকোয়েন্সি, সেটা দুটো ঢেউ মধ্যে সময় কতটা লাগছে। হুম। এইটা যদি 1 মিনিটে 10টা ঢেউ এলো তাহলে কম্পাঙ্ক একরকম হয়ে গেল, 1/10। 1/10। যদি 1 মিনিটে 20টা এলো তাহলে 1/20 হয়ে গেল, এই হয়ে গেল তো কম্পাঙ্ক। এইবার হচ্ছে আলোর গতি হচ্ছে ফিক্সড,
3 ইন্টু 10^10 সেন্টিমিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10^10 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে মাইলের হিসেবে বললে প্রায় 1,86,000 মাইল প্রতি সেকেন্ড, বা কিলোমিটার হিসেবে বললে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে আলোর গতি। শুধু আলো নয়, সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এটাই গতি। সে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার এটাই গতি। ফলে যদি কোনো জিনিসের গতি স্থির থাকে এবং তার কম্পাঙ্ক মানে ভ্যারি করে, তার মানে কি তার ওয়েভ লেন্থ ভ্যারি করবে, তার দুটো ওয়েভের মাঝখানে গ্যাপ দূরত্বটা বেশি হবে। বেশি হয়, যদি কম্পাঙ্ক কমে যায়, কমে যায়। দুটো ওয়েভের কম্পাঙ্ক বেড়ে যায়, তো দুটো ওয়েভের মাঝখানে এটা কমে যাবে। কম্পাঙ্ক বেড়ে যাওয়া মানে ওয়েভ লেন্থ কমে যাওয়া, আর কম্পাঙ্ক কমে যাওয়া মানে ওয়েভ লেন্থ বেড়ে যাওয়া। মানে এইটা যত সহজে ডাক্তারবাবু বলে গেলেন, এইটা হয়তো প্রত্যেকে যারা শুনছেন তারা এই মুহূর্তে সমর্পণ ভাব নিয়ে শুধু শুনে নিন। পরে এটাকে নিয়ে যদি মনে হয় মজা পাচ্ছেন, তাহলে এইগুলো নিয়ে ভাববেন। তাহলে আরো পরিষ্কার হবে ব্যাপারগুলো। এইটা নিজে জানা থাকলে সহজে বোঝা যায় এই জিনিসটা। হ্যাঁ, মানে যেহেতু গতিটা সমান রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গতি সবসময় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। 3 লক্ষ কিলোমিটার মানে কিন্তু অনেক দূর। ঠিক আছে? তা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে অত দূর চলে যাচ্ছে আলো। তো ওই গতিটা যদি সমান থাকে, তাহলে যে তরঙ্গের এ কম্পাঙ্ক বেশি, মানে প্রতি সেকেন্ডে বেশিবার কাঁপছে, তার এটা কমে যাবে, দুটোর মধ্যে কাছাকাছি হতে হবে। কাছাকাছি হয়ে যাবে। তাহলে কম্পাঙ্ক বেশি হলে ওয়েভ লেন্থ কমে যাবে। এবার আমি কম্পাঙ্কর বদলে ওয়েভ লেন্থ দিয়ে আপনাদের এই ব্যাপারগুলো বলবার চেষ্টা করব, তাহলে আপনারা মানে বুঝতে সুবিধে হবে। মানে দুটো ঢেউয়ের মধ্যে যে ফারাকটা ওইটা দিয়ে বলবার চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। কম্পাঙ্কটা বড্ড জটিল, মানে অঙ্কের জায়গায় একটু জটিল, এই জায়গায় চলে অ্যাবস্ট্রাক্ট, ওটা একটু একটু বুঝতে জটিল, বস্তু মাথায় নিতে অসুবিধা হয়। যে আলো আমরা যে আলো আমাদের মানে সবকিছু দেখায়, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের ওয়েভ লেন্থ হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের মাঝখানে। 400 থেকে 700 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত? 1 মিটার। 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার। 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রোমিটার, 1 মাইক্রন। 1 মাইক্রনের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। ঠিক আছে? তাহলে আপনার মানে চুল চেরা হিসেব যে বলে না, চুলটাকে চিরতে লাগলে যা হবে সেইভাবে হ্যাঁ, পৌঁছতে হবে। মানে 1 মাইক্রোমিটার মানে মিলিমিটারটা আপনারা স্কেল ব্যবহার করেন, প্রত্যেকটা স্কেলের ছোট ডিভিশনটা একটা মিলিমিটার। ওই মিলিমিটারকে যদি আপনি আরো 1000 দিয়ে ভাগ করেন, তাহলে ওটা হলো মাইক্রোমিটার। ওই আজকাল দেখবেন ব্যাগ বলে যে 100 মাইক্রনের উপর প্লাস্টিকের যে 100 মাইক্রন। আমাদের চুল মোটামুটি ওই 10 মাইক্রনের কাছাকাছি মানে হয়। তো এবার এই যত ছোট হবে তাহলে তত মাইক্রো থেকে আরো ছোট ন্যানো কথাটা আজকাল খুব প্রচলিত। ছোট গাড়িকে ন্যানো কথাটা খুব প্রচলিত। ন্যানো আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে ন্যানো বলতে কত? ওই 1 মিলিমিটারেরও আবার 1000 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে খুব ছোট, খুবই বোঝা গেল। মানে খুব ছোট মানে এমনি করে বলা, মানে এমনি ভাব ওইটুকু নয়, ভীষণ ছোট। 1 মিলিমিটারের আবার 1000 ভাগের 1 ভাগ মানে বুঝতে পারছেন, সেটা হলো মাইক্রন। তারও আবার 1000 ভাগের 1 ভাগ বানাচ্ছে ন্যানোমিটার। মানে খুবই, ওটা আমরা চোখে তো দেখতে পাবোই না, মনে আন্দাজ করতে হবে। সে কিন্তু আজকাল আমাদের মানে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্ষমতা অনেক বেশি, তারা ওইটুকুও দেখতে পায়, ওর থেকেও ছোট ছোট দেখতে পায়। তাহলে 400 থেকে 700 ন্যানোমিটার বলা হচ্ছে যেটা লাইট, যেটা আমরা ওই লাইটের যে ভিজিবল লাইট, দৃশ্যমান আলো, সেই দৃশ্যমান আলোর স্পেকট্রাম, বেগুনি আলো হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে বেশি কম্পাঙ্কের এবং সবচেয়ে ছোট মানে তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে বেগুনি আলো। বেনিয়া সহকালা বলে বাংলায়। বেগুনি, নীল, আকাশি, হ্যাঁ, সবুজ, হলুদ, লাল, ভিবজিওর যেটাকে বলা হয়। ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বেনিয়া সহকালা বা বেগানি সহকালা বাংলায় বলা। মানে রামধনুর যে রংটা আমরা দেখতে পাই, তার সবচেয়ে শক্তিশালীটা হচ্ছে বেগুনি, যেটার সবচেয়ে বেশি কম্পাঙ্ক এবং সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, সেটা 400 ন্যানোমিটারের মতন। এবং লাল হচ্ছে সবচেয়ে দুর্বল, লালের তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার। তো তার কম্পাঙ্ক এই ভিজিবল আলো, দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে কম। তাহলে এই শক্তিশালী আর দুর্বলটা কিন্তু বিচার হচ্ছে কার কম্পাঙ্ক বেশি আর ওয়েভলেংথ কম। তার মানে কম মানে ওটা যেন ভেবে ধরে নেওয়া যাক আরো ছুঁচলো হয়ে গেল, তাই জন্য আরো ভেদ করে ঢুকে গেল।
এই ভেদ কথাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই যে আলো, এই আমি যখন আলোর সামনে হাত রাখছি এখানে ছায়া পড়ে যাচ্ছে। তাহলে এই আমার আঙুলটাকে আলো কিন্তু ভেদ করতে পারছে না। তাহলে ভেদ করতে পারছে না। কিন্তু এখানে যদি আমি এখানে এক্স-রে রাখি, এক্স-রে কিন্তু ভেদ করে চলে যাবে। তার মানে কি হলো? এক্স-রে ভেদ করার ক্ষমতা খুব বেশি। এক্স-রে কিন্তু আরো সূক্ষ্ম। ওই 400 ন্যানোমিটার থেকে অনেক ছোট এক্স-রে। আচ্ছা। আরেকটা আপনার এই কথাটার সঙ্গে খুব পরিচিত আল্ট্রাভায়োলেট রে, হুম, আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি। হুম। যেটা আমরা দেখতে পাই না। ওইটা বেগুনি রশ্মির থেকে শক্তিশালী, বেগুনির থেকে কম তার তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেংথ বেগুনির থেকে ছোট, কম্পাঙ্ক বেগুনির থেকে বেশি। কিন্তু সেইটা আমাদের চামড়া ভেদ করে ঢুকে যায় এবং ওই অতিবেগুনি রশ্মি বলা হয়। সেইটাই আমাদের চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি করে। কিন্তু অতিবেগুনি রশ্মি খুব বেশি পরিমাণে যদি ঢোকে, অতি শক্তিশালী অতিবেগুনি, সেগুলো কিন্তু আরো ভেতরে ঢুকে আমাদের শরীরে ক্ষতি ক্ষতি করতে করবে। পারে। তো এইসব অতিবেগুনি রশ্মির বেশি কম্পাঙ্কের গুলো আমাদের বাইরে অ্যাটমসফিয়ারে ওজোন যে স্তর আছে ওইসবে আটকে যায়। ফলে ওরা ভেতরে ঢুকতে পারে না। ওই খুব সরু যে আ এগুলো সেখানে আটকে যায়। বা ওই যে বিশেষ গগলস পাওয়া যায় যেগুলো বলে ইউভি রে কে ইউভি ওটা রে, কাটছে। হ্যাঁ, হ্যাঁ, সেগুলোকে চোখকে প্রোটেক্ট করার জন্য চোখ আল্ট্রাভায়োলেট রে প্রোটেকশন করা হয়। আল্ট্রাভায়োলেট রে কে আটকাতে পারে। তার থেকে শক্তিশালী কোন রে? হচ্ছে এক্স-রে। এক্স-রে আমার হাত ফুটো করে যখন এখানে ফিল্ম রাখা হয় তার ছবি, মানে হাড়ের ছবি যে নেওয়া হচ্ছে। হাড়কে পেনিট্রেট করতে পারছে না কিন্তু চামড়া, মাংস সব পেনিট্রেট করে হাড়ের ছবি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? মানে এক্স-রে করাচ্ছি আমরা যখন হাড় ভাঙছে বা কিছু, ডাক্তারের কাছে গেলে বলছেন এক্স-রে তো করুন। এখান থেকে ওই এটা মারা এক্স-রে ফেলা হচ্ছে। এখানে প্লেট রাখা হচ্ছে। আপনার হাতের মধ্যে দিয়ে এক্স-রেটা ঢুকে প্লেটের মধ্যে গিয়ে পড়ছে। সেই প্লেটে ওই ছবি আসছে। সেটা চামড়া-টামড়া, রক্ত মাংস সব ভেদ করে সরিয়ে দিয়ে দিয়ে হাড়ের ছবিটা এখানে দিয়ে দিচ্ছে। তার মানে এক্স-রে হাড়কে পেনিট্রেট করতে পারে না। ঠিক আছে? এক্স-রে কিন্তু এক্স-রে অতিবেগুনি রশ্মির থেকেও বেশি শক্তিশালী। তার কম্পাঙ্ক আরো কম এবং তার উম আ ভেদ শক্তি আরো বেশি। ভেদ শক্তি আরো বেশি। ওয়েভলেংথ কম। অনেক সরু। এক্স-রে থেকেও শক্তিশালী কি? সেটা হচ্ছে গামা রে, যেটা অ্যাটম বোমার সময় সময় এ এ এ বিস্ফোরণের সময় বেরোয়। যেটা নিউক্লিয়ার রিঅ্যাকশন এর রিঅ্যাকশন। সময় বেরোয় এবং আমাদের এই দৈনন্দিন জিনিসপত্র থেকেও সামান্য বেরোয়। সে খুব কম আমাদের ক্ষতি করতে পারে না। কিন্তু অ্যাটম বোমা থেকে বেরোলে সেগুলো কত ক্ষতি করতে পারে আমরা জাপানের হিরোশিমাতে দেখেছি যে তারা আম মায়েদের এত ক্ষতি করে দিয়েছিল যে তাদের পরবর্তীকালে বাচ্চা, বিকলাঙ্গ বাচ্চা জন্মেছিল। হ্যাঁ? আমাদেরও সেই কুরুক্ষেত্র এর পরে যে ব্রহ্মশির অস্ত্র ছাড়া হয়েছিল, অশ্বত্থামা ছাড়া ব্রহ্মশির অস্ত্র, সেটা নাকি সুভদ্রার পেটের ছেলেকে করেছিল এবং সেগুলো এই সমস্ত ছিল কিনা আমরা জানি না। মিথোলজিক্যাল গল্প, এদের কোনো প্রমাণ নেই। হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ওরকম কিছুটা মিল দেখতে পাওয়া যাচ্ছে যে কল্পনাও হতে পারে, কবির কল্পনাও হতে পারে অথবা সত্যিও হতে পারে। যাই হোক সেসব বলতে পারব না। কিন্তু এই গামা রে কিন্তু হাড়, মাংস সবকিছুই ভেদ করে চলে যেতে পারে। কারণ গামা রে অনেক ছোট তার তরঙ্গদৈর্ঘ্য। এখনো এটা আমরা যেখানে পৌঁছেছি, এখনো আমার মনে হচ্ছে যে মাইক্রোওয়েভটা বুঝতে একটু সময় লাগবে। আমি আরেকবার এটা করে নিই। হুম, আমাদের ১৫ মিনিট হয়েছে। বেশ। তাহলে বোঝা যাচ্ছে কিন্তু এইগুলো তাড়া নেই কিছু আমাদের। এমনি একটা বোঝার জন্য আর আমরা নতুন জিনিস করছি তো বোঝা হবে যে এইগুলো করতে কতটা সময় লাগে। এমনি কিছু নয় যে ১৫ মিনিটে মাথার দিব্যি দিয়েছে কেউ শেষ করতেই হবে। কারণ সবাই যারা দেখছেন সময় না থাকলে দেখবেন না। কিন্তু আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছেছি। এটা দেখা যাক কতটা সময় পুরো ব্যাপারটা আমরা রেশন করতে চাই না বা কার্পণ্য করতে চাই না। জিনিসটা ভালোভাবে বুঝি। তো এইবার এই যে গামা রেতে ছিল। গামারে অত সরু, মানে সে কত, আমি তার হিসেবটা এখন মনে করতে পারবো না। আমি চেষ্টাও করছি না। তবে ৪০০ ন্যানোমিটারের যেটা বলেছিলাম সবচেয়ে ছোট বেগুনি রশ্মি, তার থেকে অনেক গুণ ছোট। অনেক গুণ ছোট তরঙ্গ দৈর্ঘ্য তার। অনেক বেশি কম্পাঙ্কের আ উম ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সবচেয়ে বেশি আমাদের এই যেগুলো আমরা পরিচিত তার গামা রে এছাড়া আরো মহাজাগতিক বিভিন্ন রশ্মি, তাদের আরো বেশি শক্তিশালী সমস্ত রশ্মি থাকে। তাদের মধ্যে গামা রেও রয়েছে। এখানে একটা ওজোন লেয়ারের কথা এক্ষুনি আমরা শুনলাম। ওজোন লেয়ার মানে আমাদের যে অ্যাটমসফিয়ারের মধ্যে যেমন গগলস পড়ছি সেরকমই এমনভাবে রয়েছে যেটা যেগুলো আমাদের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে বা প্রাণীর ক্ষতি হবে সেইগুলোকে কেটে দিচ্ছে। তাই জন্যে আমরা বেঁচে থাকতে পারছি। হ্যাঁ, সত্যিই তাই। মানে এই ওজোন লেয়ার যদি পৃথিবীর উপরে না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের হয়তো অন্যরকম প্রাণ হতো। অন্য প্রাণ। জানি না। ওই প্রাণ ডারউইনের থিওরি যে বলছিল সেই দিয়ে নানান রকম প্রাণ, এমনকি সেই আগ্নেয়গিরির এর মধ্যেও প্রাণ পাওয়া গেছে। কি ধরনের প্রাণ হতো কি হতো না আমি বলতে পারব না। হয়তো হতো, হয়তো হতো হুম, না। কিন্তু শুক্র গ্রহে প্রাণ আছে কিনা কে বলতে হ্যাঁ। পারবে?
কিন্তু ওজোন যেটা, ওজোনও যখন বললো একটু ১ সেকেন্ড একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা অক্সিজেন যেটা, অক্সিজেনের একটা মলিকিউলের মধ্যে দুটো অ্যাটম থাকে, দুটো পরমাণু থাকে। ওজোনের ৩ টে পরমাণু থাকে। এই ওজোন খুব সাংঘাতিক রিঅ্যাক্টিং একটা অক্সিজেন। মানে ওজোনের মধ্যে কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। কারণ আমাদের বেশি অক্সিডাইজ হতে শুরু হবে সমস্ত কিছু। সমুদ্রের তীরে ওজনের জন্য আমরা সমুদ্র তীরে হাওয়া খেতে যাই। কিন্তু সেটা খুব কম মাত্রায় ওজন থাকে। এই ওজন পৃথিবীর আবহমণ্ডলের একদম বাইরের লেয়ারে সেখানে ওজন থাকে। সেই ওজোন ওই সমস্ত মহাজাগতিক রশ্মিগুলোকে ফিল্টার করছে। ফিল্টার করছে। সেই ওজোন লেয়ারে আমাদের বিভিন্ন রেফ্রিজারেন্ট বা অন্যান্য কিছু ব্যবহার্য জিনিস থেকে সারা পৃথিবী থেকে বেরিয়ে ওই ওজোন লেয়ারকে ফুটো করে দিয়েছিল। তার মধ্যে থেকে বেশি আসছিল। তারপরে ক্যান্সার-ট্যান্সার পরিমাণ বাড়ছিল। এখন অবশ্য এগুলো রিপেয়ার করা গেছে। ফ্রিজে ওইগুলো এখন ইউজ করা হয় না। ফ্রিজ বা এয়ার কন্ডিশনারে ওই জিনিস এখন আর ইউজ করা হয় না। তো সেটা অন্য। আর এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে আসে যে যার জন্য আজকাল আমরা গাছপালার গুরুত্ব বুঝতে শিখেছি। যে গাছপালা আমাদের কত দিক দিয়ে রক্ষা করে। এগুলো অন্য পরে আবার অন্য আমরা বিষয়, আলোচনা হ্যাঁ। করব। যেভাবে মাইক্রোওয়েভের বলছিলাম, হ্যাঁ, ব্যাপারটাকে। এইবার তার মানে কি দেখলাম আমরা আলোর স্পেকট্রামের আলোর যে আ বর্ণালী তার একটা দিকে আমরা চলে গেলাম। চলতে এক্সট্রিমে পৌঁছে গেলাম। একদম গামা রে পর্যন্ত পৌঁছে গেলাম। ছোট হতে গামা রে সবচেয়ে শক্তিশালী আলো যা আমাদের ভীষণ ক্ষতি করতে পারে। গামা রে আমাদের শরীরে ক্যান্সার করে দিতে পারে। গামা রে আমাদের হাত পা পুড়িয়ে দিতে পারে। কেমন গামা রে ১ ফুট কাঠ ভেদ করে চলে যেতে পারে। ঠিক আছে? গামা রে আটকাতে গেলে এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেগুলো আমাদের বিদ্যুৎ তৈরি হয়, হুম, তাতে সীসার মোটা চৌবাচ্চা তৈরি হুম। করা হয়। যাতে সেখান দিয়ে ওই গামা রে বেরোতে না পারে। সীসার মোটা চৌবাচ্চার মধ্যে। সীসা গামা রেকে অ্যাবজর্ব করতে পারে। তো এত শক্তিশালী হচ্ছে গামা রে, সেটা খুব ছোট ওয়েভ। এবার উল্টো দিকে যাই। মানে হসপিটালে দেখা যায় যেখানে ক্যান্সার হসপিটালে অঙ্কোলজির যেখানে হ্যাঁ, সেখানে বিশেষ করে এই মানে দেয়ালটা বিশেষ করে তৈরি মোটা করে করা হয়। মোটা করা হয়। এক্স-রে ঘরটাও তাই করা হয়। এক্স-রে ঘরেও ওইভাবে মোটা করা হয়। এক্স-রে যিনি করেন তিনি একটা সীসার অ্যাপ্রন পরে থাকেন যাতে এক্স-রেটা তার শরীরে না করতে পারে, ঢুকতে পারে। না, সীসা এই ক্ষেত্রে আমরা বাংলায় বলছি সীসা, যারা আবার আপনাদের মধ্যে ইংরেজি নিয়ে বেশি, সীসা বলতে লেড, কিন্তু লেড, এটা লেড, কাঁচ সীসা, সেই সীসা নয়। লেড। মানে লেড একটা ধাতু। আ দেখবেন ওই আ ঝালাই-টালাইয়ে ব্যবহার হুম। হয়। একটু নরম টাইপের ভারী ধাতু আরকি। তো সেই সীসার একটা এপ্রন পরে থাকেন ওই যিনি রেডিও টেকনিশিয়ান যিনি এক্স-রেটা তোলেন তিনি ওটা পরে থাকেন। এপ্রন একটা দেখবেন মোটা এপ্রন পরে থাকেন। তো সেগুলো কেন? না আলোর থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্য, আলোর থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গদৈর্ঘ্য সেই এক্স-রে তার শরীরে ঢুকে গিয়ে ক্ষতি যাতে না করতে পারে তার জন্য উনি ওটা করেন। তাহলে আমরা কি বুঝলাম? যে পেনিট্রেশন পাওয়ার মানে ভেদ ক্ষমতা, এই ভেদন ক্ষমতাটা যত ছোট তরঙ্গদৈর্ঘ্য হবে, যত কম্পাঙ্ক বেশি হবে তত আলো ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আ ক্ষমতা তত বাড়বে। তাহলে রেডিয়েশন বলতে সবই রেডিয়েশন, ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে সবই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। স্পেকট্রাম যে আমরা আলোর মধ্যে বসে আছি সেখানে বসে থাকলে আমাদের কিচ্ছু ক্ষতি হয় না। এটাও ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে অকারণ YouTube এ গিয়ে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখে একদম কেউ একজন বলে যাচ্ছে আতঙ্ক ইলেক্ট্রোম্যাগনেটিক, হবেন। ওটা আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। তিনি তার পয়সার জন্য বলছেন। আপনি মোটেই ওটাতে আতঙ্কিত হবেন না। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা স্বাভাবিক ঘটনা। আমরা সারাদিন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে বসে থাকি। কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্যগুলোর উপরে নির্ভর করে কতটা তার ভেদ ক্ষমতা। এবার আমি সবচেয়ে কম কোনটার ভেদ ক্ষমতা বললাম? সেটা হচ্ছে লাল আলো। লাল, লাল। লাল আলোর ভেদ ক্ষমতা কত বললাম? ৭০০ ন্যানোমিটার। ওই ওই তরঙ্গ হুম, দৈর্ঘ্য। মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে তার ভেদ ক্ষমতা সবচেয়ে কম। কম। তার ইয়ে কম্পাঙ্ক কম এবং ভেদ ক্ষমতা সবচেয়ে কম। মানে ভোঁতা যাকে বলে ধরে নেওয়া ভোঁতা, যায়। বাংলা কথায় ভোঁতা। লাল আলো হচ্ছে সবচেয়ে ভোঁতা আলো। দেখবেন আ এখন তো ওই সিস্টেমটা নেই, এখন খুব দ্রুত এখনো হয়। অ্যা যে আমাদের মধ্যে আমাদের বয়সী বা তার থেকে বেশি বয়সী যারা আছেন দর্শক তারা জানেন। ডার্ক রুম বলে একটা জিনিস ছিল হুম, ফটোগ্রাফিতে। ফটোগ্রাফি সেই ডার্ক রুমে লাল আলো জ্বালিয়ে রাখা হতো। কেন? না লাল আলোতে ওই ফটোগ্রাফিক প্লেট নষ্ট হতো নষ্ট না। হবে না। কারণ লাল আলোর ক্ষমতা কম। ঠিক আছে? ভেদ ক্ষমতা হুম, সবচেয়ে কম। হুম। ফলে ওইখানে যে ফিল্মটাকে এ করা প্রসেস হতো, করা হতো। প্রসেস করা হতো। ডেভেলপার যে দিয়ে হুম। সে ডেভেলপ করার সময়তে লাল আলো জ্বালিয়ে রাখা হতো।
কারণ ওটাতে ইয়ে হয় না, ইয়ে নষ্ট এখন হয় না। সেই ফটো প্রসেস করা মানে কালকেই কথা হচ্ছিল ক্যামেরাতে যে রিল ভরে ছবি তোলার ব্যাপারটাই তো এখন আর চলে গেছে। রিল বলতে আবার একটা অন্য মানে চলে এসছে। হুম, ছোট, ছোট এই যে আমরা এখন যে শুটিং করছি এর ছোট, এ ছোট এর ভিডিও এ তৈরি এর হবে। একে রিল বলে আজকাল। এটাকে রিল বলা হবে। আচ্ছা, আচ্ছা। আগে কিন্তু আমরা জানতাম রিল মানে ক্যামেরা ৩৬ টা নেগেটিভের একটা ইয়ে ক্যামেরার মধ্যে ভরে ছবি তুলে সেই ছবি আবার যখন ডেভেলপ করা হতো ওই ডার্ক রুমে লাল আলো জ্বালিয়ে লাল জ্বালিয়ে তৈরি করা হতো। তো লাল আলোর ক্ষমতা কম। এইবার লাল আলোর থেকেও কম কার ক্ষমতা ইনফ্রারেড আলো। ইনফ্রারেড। ইনফ্রারেড আলো। ইনফ্রারেড আলো কোথা থেকে বেরোয়? সমস্ত বস্তু থেকে বেরোয়। আপনি চারদিকে যা দেখছেন সবকিছু থেকে খুব কম শক্তিসম্পন্ন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরিয়ে যাচ্ছে কিন্তু সবসময়। সেগুলো কি? সেগুলো হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন। আপনার ইনফ্রারেড। ইনফ্রা মানে কম, অবলোহিত। বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি। বাহ! অব মানে কম, লোহিত মানে লোহিত লাল। মানে লাল। লালের থেকেও কম। লালের থেকে কম শক্তিশালী, লালের থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট, লালের থেকে বড় আ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি। মানে নবারুণদার আস্তে, আস্তে আরো অনেক দিক দেখতে পাওয়া যাবে। সাহিত্য, সাহিত্যিক নবারুণদা, ডাক্তার নবারুণদা। আজকে তো ফিজিক্সে হচ্ছে, ডাক্তারি কম হচ্ছে। যাই হোক। অনেক দিক দেখা যাবে। আমি সতর্ক করে রাখলাম। তো এই অবলোহিত রশ্মি আ বা ইনফ্রারেড রে, এই ইনফ্রারেড রে একটা স্পেকট্রাম আছে অনেক দূর পর্যন্ত, আমরা সেটাকে ইনফ্রারেড বলব। তো ইনফ্রারেড রে সবকিছু থেকে বেরোয়। যার মধ্যে উত্তাপ তৈরি হচ্ছে, উত্তাপের রেও কিন্তু হুম, হুম। ইনফ্রারেড রে। এই সূর্যের থেকে যে হিট আসছে, হ্যাঁ, হিট রে, এটাও কিন্তু ইনফ্রারেড রে। হ্যাঁ। এটা আলো, লাল আলো থেকে কম শক্তিশালী। কিন্তু দেখো এত দূর পেরিয়ে চলে এই আসছে। বা ঠিক যে আছে? আমরা কয়লা পুড়িয়ে একটু তাপ পাশে নিচ্ছি। দাঁড়াই, তখন ইনফ্রারেড রে বেরিয়ে ওটাই হয়। কারণ হচ্ছে গোটাটা ভ্যাকুয়াম তো, পেরিয়ে আসতে অসুবিধা হচ্ছে অসুবিধা। না। সোজা চলে আসছে। ওখানে যদি কিছু বাধা থাকতো তাহলে ইনফ্রারেড আসতে পারত না। তো ইনফ্রারেডে সূর্য থেকে রেডিয়েশন আমাদের ঘরে গায়ে পৌঁছে সূর্যে হাত রাখলেই গরম লাগে। গরম লাগে। গরমটা লাগবে কেন? আলোতে গরম লাগার কথা নয়। গরম লাগেও কিন্তু ওই অবলোহিত রশ্মির জন্য। ইনফ্রারেড রের জন্য। খুব বড় কথা। এই এই প্রশ্নগুলো আমরা করি না। সূর্যে বেরোলে গরম লাগে কেন? হুম, গরমটা লাগে বলে হ্যাঁ, নাচছি। হ্যাঁ, এইরে বাবা কি গরম! কিন্তু কেন? হ্যাঁ। এই আলোতে তো সত্যের গরম লাগার কথা। সত্যটার সন্ধান হ্যাঁ, যখন করার জন্য এই কিন্তু শীতকালে যখন বেরোন তখনও তো আলো থাকে। তো গরম লাগে না তো? কিন্তু গরমকালে যখন দেখেন ওই ইনফ্রারেড রেটা বেশি পরিমাণে যখন আসছে আপনার কাছে সোজা, শীতকালে সূর্যটা ঘুরে গেছে, অন্যদিকে পৃথিবী ঘুরে গেছে, তেরচাভাবে আসছে, ইনফ্রারেড রে ওরকম ডাইরেক্ট আসছে না। ইনফ্রারেড রে একটা কড়াই গরম করুন, কাছে হাতটা নিয়ে যান দেখবেন তাত লাগছে। তাত লাগছে। কি করে লাগছে? এখান থেকে তো কিছু বেরোচ্ছে না, চোখে তো দেখতে পাচ্ছি না। দেখবো কি করে? আমরা তো লাল আলোর থেকে কম মানে বেশি তরঙ্গদৈর্ঘ্যওয়ালা কিছু দেখতেই দেখতে পাই পাই না। না। পিঁপড়েরা পায়। পিঁপড়েরা কিন্তু ওই, চোখে দেখতে পায়। হ্যাঁ, পিঁপড়ের চোখে ওই তরঙ্গদৈর্ঘ্য লাল আলো থেকে অবলোহিত রশ্মি কিন্তু ওরা দেখতে হ্যাঁ। পায়। স্যার সিভি রমনের নাম আপনারা সবাই শুনেছেন। চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তার আবিষ্কারের কথা আমরা বেশিরভাগ লোকেই জানি না। রমন এফেক্ট, এটাও নামটাও আমরা শুনেছি। তার আবিষ্কৃত তত্ত্ব তিনি ১ম এটা শুরু করে সমুদ্রের জল নীল কেন সেটা করতে, করতে তিনি ওই জায়গায় পৌঁছন এবং তার আবিষ্কৃত তত্ত্ব দিয়ে আজকের দিনে আপনারা যাবেন নাইট ভিশন বাইনোকুলার তৈরি হয়। সেখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাল্টাতে পারি। আমরা ঐরকম কাঁচ তৈরি করতে পেরেছি যার তরঙ্গ দৈর্ঘ্য পাল্টানো যায়। সিভি রমনের আবিষ্কারের গল্প পরে করা যাবে হুম। এবং সেটা নিয়ে এখন ওটার মধ্যে আমি ঢুকবো না। এগুলো সে শুধু সিলেবাস হয়ে যাচ্ছে। আমি বলছি এক, এক করে হ্যাঁ, কথার মধ্যে দিয়ে তো সেই এখন সেই নাইট ভিশন যে বাইনোকুলার, তার মধ্যে কি করা হয় দেখবেন ছবি দেখা যায় সেটাতে ওই সবুজ, সবুজ টাইপের একটা ছবি। কি করা হয় ওই অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটাকে একটু কমিয়ে দেওয়া হয়। কমিয়ে কতটা লাল আনা হয় না, আরেকটু কমিয়ে দেওয়া হয়। মানে লালের পরেই তো কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ। ওই সবুজে নিয়ে যাওয়া হয়। সবুজে নিয়ে গেলে আমরা একটু ভালো করে আর দেখতে পাই দেখতে জিনিসটাকে। ঠিক আছে? লাল থেকে আরেকটু কমিয়ে তরঙ্গ দৈর্ঘ্যটাকে কমিয়ে ওই কাঁচের মধ্যে দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যটাকে কমিয়ে সবুজে নিয়ে ফেলা হয়। সবুজটা আমরা দেখতে পাই। তাহলে ওইজন্য রাত্রেবেলা ওই বাইনোকুলার দিয়ে দেখলে আপনি কিন্তু দেখতে দেখতে পাবেন। পাই। বা ওই ক্যামেরা রাত্রেবেলা ওই নাইট ভিশন ক্যামেরা দিয়ে তুললে ছবি তোলা যাবে রাত্রে। রাতের অন্ধকারে ছবি তোলা যাবে। তো এই হচ্ছে তার মানে কি লালের থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যওয়ালা মানে ৭০০ ন্যানোমিটারের থেকে যদি বড় হয়ে যায় তখন সেটা আর আমরা দেখতে পাবো না। সেটা তাপের দিকে চলে যাবে। আরেকটু বড় জায়গায় তাপের দিকে চলে যাবে। তাপ আমরা অনুভব করতে পারি। গরম কড়াইয়ের কাছাকাছি হাত নিয়ে গেলেই তাপ লাগবে। তাপ আমরা অনুভব করতে পারি। এটাকে বলে কনভেকশন মেথড অফ আ হিট ট্রান্সফার, উম আ ভুল বললাম বোধহয়। কন্ডাকশন, এটা রেডিয়েশন, রেডিয়েশন রেডিয়েশন। মেথড, রেডিয়েশন মেথড অফ হিট ট্রান্সফার।
কনভেকশন হচ্ছে সরাসরি সরাসরি যেটা এতে যায়। তো এইবার মাইক্রোওয়েভেরটাতে আমরা আসছি। এবার মাইক্রোওয়েভে আসি। মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আরো কম, আরো মানে বেশি। তার মানে মাইক্রোওয়েভ অবলোহিত রশ্মির থেকেও দুর্বল। মাইক্রোওয়েভ সম্বন্ধে এত আতঙ্ক তো, মাইক্রোওয়েভের পেনিট্রেশন কিন্তু অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেডের থেকেও কম। তাহলে বুঝতে পারছেন মাইক্রোওয়েভ নিয়ে আমরা মিছিমিছি আতঙ্কিত হই। মানে ওই এমনিতেও বোঝা যাচ্ছে ওগুলো ন্যানোতে মাপা হচ্ছিল। এটা মাইক্রোর দিকে মাইক্রো না, বলা মাইক্রো হচ্ছে। অ্যাকচুয়ালি মিলিমিটারে মাপা হবে। মাইক্রোওয়েভ মিলিমিটার। আরো মাইক্রোওয়েভের কাজ নামটা দেওয়া হয়েছে রেডিও ওয়েভের সঙ্গে কম্পেয়ার করার জন্য। রেডিও ওয়েভ অনেক বড়, বড়। ১ কিলোমিটার বড়, ১ কিলোমিটার সাইজের ওয়েভ। হ্যাঁ, ৪৪৭ আগে কলকাতা বেতার কবেতে কিন্তু ৪৫৬.৮ মিটার ব্যান্ডে আসতো। শ্রীলঙ্কা রেডিও ২৫ মিটার ব্যান্ডে আসতো। তো ২৫ মিটার মানে অত বড় একটা তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছেন? ২৫ মিটার মানে কতটা বড়? সেই ২৫ মিটার ব্যান্ডের একটা তরঙ্গ দৈর্ঘ্যে শ্রীলঙ্কা ব্রডকাস্টিং কর্পোরেশন দিত। কলকাতা সেটা ২৫ মিটার ব্যান্ড মোটামুটি তাও শক্তিশালী, মানে শ্রীলঙ্কা থেকে চলে আসছে। আবার কলকাতা বেতার কেন্দ্র যেটা বেশি দূর যেত না, সেটা ৪৫৬ মানে প্রায় ০.৫ কিলোমিটার বড় একটা ওয়েভ। তাহলে কত বড় একটা ওয়েভ, সেইগুলোকে রেডিও ওয়েভ বলা হয়। রেডিও ওয়েভের সঙ্গে কম্পেয়ার করে মাইক্রোওয়েভ নাম দেওয়া হয়েছে। এটা কিন্তু মাইক্রো নয়। মাইক্রো নয়। না, এটা ১ মিলিমিটার হচ্ছে মাইক্রোওয়েভের মিনিমাম তরঙ্গ আচ্ছা। দৈর্ঘ্য। মানে এটার মানে ন্যানো ফ্যানোতে নেই। ১ মিলিমিটারে চলে এসছে। মাইক্রোমিটারও না। বোঝা যায়। ঠিক আছে? মাইক্রোমিটারের জায়গায় হয়তো মানে তাপের তরঙ্গগুলো যাবে, সেগুলোও ন্যানোমিটারের জায়গায়। মাইক্রোওয়েভ হচ্ছে মিলিমিটারের জায়গায়। ১ মিলিমিটার থেকে ওই ৩০ মিলিমিটার কি আরেকটু বড় আ পর্যন্ত আমি এক্সাক্টলি হ্যাঁ, ওই মনে করতে পারছি না। আমি তরঙ্গ দৈর্ঘ্যটা দেখে একটু বলি। না সেটা একটা ওই মাইক্রোওয়েভের পুরো যন্ত্রটাও খুলে নিয়ে এসেছিল হ্যাঁ, 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 ওটা আমি নবানন্দা বলব আজকে। পরে। ওই উম মানে আমার আশা এই যে আমাদের কথাবার্তাগুলো হচ্ছে, এইগুলোর মধ্যে এত কিছু বেরিয়ে আসছে, যেগুলো সাধারণত হ্যাঁ, স্কুলের সিলেবাসের মধ্যে থাকে কিন্তু লোকে খেয়াল করি না আমরা। পরীক্ষা দেওয়ার জন্য তো পড়া সত্যিই হয়। তাই। এটা হ্যাঁ, তার থেকে আলাদাভাবে হ্যাঁ, সবাই জানতে হ্যাঁ। পারছে। এই মাইক্রোওয়েভের এটা হচ্ছে আপনার আমি এখানে লিখেছিলাম সেখান থেকেই পড়ছি। অ্যা মাইক্রোওয়েভের দৈর্ঘ্যটা হচ্ছে উম মজার মজার ব্যাপারটা হলো যদি বাচ্চারা বা অন্য সবাই এইসব শুনে, তাদের যদি ইন্টারেস্ট জাগে, যারা শুনতে পাচ্ছেন তাদের সকলে এগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন যে কথা হচ্ছে, কোনটা থেকে কার কখন ইন্টারেস্ট জাগবে বলা তো মুশকিল। কিন্তু যদি ইন্টারেস্ট জাগে, তারপরে এগুলো নিয়ে আরো অধ্যয়ন করা, আরো গভীরে ঢোকা। আমরা তো আজকে অনেক জিনিস ডাক্তারবাবু আপনাদের জন্যে ছুঁয়ে যাচ্ছে খালি। হ্যাঁ, এই ১ মিলিমিটার পর্যন্ত মানে ৭০০ ন্যানোমিটারের থেকে যেগুলো বেশি এবং ১ মিলিমিটারের কম, সেটা হলো ওই যেটা আমি বললাম ইনফ্রারেড বা ইনফ্রারেড। তাপরশ্মি, হুম। ওটা ১ মিলিমিটারের থেকে ছোট। ১ মিলিমিটার থেকে শুরু হচ্ছে যেইটা তাদেরকে আমরা বলি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। ঠিক আছে? ১ মিলিমিটার থেকে ধরে নিন ওইটা উম প্রায় ১ মিটার। এই ১ মিটার দৈর্ঘ্য পর্যন্ত আমরা মাইক্রোওয়েভ বলি। মাইক্রোওয়েভ। তারপরে আর মাইক্রোওয়েভ বলি না, ১ মিটারের পরে হয়ে গেলে সেগুলো রেডিও। রেডিও ওয়েভ বলি সেগুলো। তো ১ মিলিমিটারের থেকে বড় যে ওয়েভ, ১ মিলি তার মানে মানে আমাদের হুম। মেজারের হাতের কল্পনার মধ্যে চলে মধ্যে এসছে। চলে এসছে। ১ মিলিমিটার থেকে ১ মিটার পর্যন্ত আমরা ওটাকে মাইক্রোওয়েভ বলি। মাইক্রোওয়েভ মানে রেডিও ওয়েভের থেকে ছোট বলে মাইক্রো বলা হচ্ছে। হুম। আসলে কিন্তু ওই আলোর দিক দিয়ে দেখতে গেলে মাইক্রোওয়েভ নয়। মাইক্রোওয়েভ অনেক বড় আলোর থেকে। ঠিক আছে? ঠিক। আলোর তো বললাম ৭০০ হ্যাঁ। ন্যানোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত হচ্ছে তাপ। ৭০০ ন্যানোমিটারের ছোট হলে আলো। আর ১ মিলিমিটারের থেকে যদি বড় হয়ে যায় তখন সেটা মাইক্রোওয়েভ বলি আমরা। এই মাইক্রোওয়েভের আপনার ইয়েটা কি বলে মধ্যে কোনটা মাইক্রোওয়েভ ওভেনে ইউজ হয়, যেটা দিয়ে আমরা রান্না করছি। যেটা নিয়ে আজকে আমাদের বিষয়টা যেটা নিয়ে ছিল। বিষয়। এই মাইক্রোওয়েভের একটুখানি ইতিহাসটা বলি। ইতিহাসটা খুবই হুম। ইন্টারেস্টিং। তাই আমি মাইক্রোওয়েভের একটু ইতিহাসটা বলি, হ্যাঁ? সেটা হচ্ছে তখন ২য় বিশ্বযুদ্ধ চলছে। এবার ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা ওই সমানে বোমা ফেলে ইংল্যান্ডের অবস্থা খারাপ করে দিয়েছে। তখন ইংল্যান্ডের বৈজ্ঞানিকেরা একটা যন্ত্র আবিষ্কার করলেন। সেটা হচ্ছে যে রেডিও ওয়েভকে, তখন রেডিও এসে গেছে। হ্যাঁ। রেডিও দিয়ে সমস্ত ট্রান্সমিশন। সেই রেডিও ওয়েভকে পাঠিয়ে সেইটার
প্রতিফলন। প্রতিফলনটা রেডিও এতে ধরা যায় কিনা, হুম। এইটা ওরা করে করে এক্সপেরিমেন্টে সফল হলেন। যে রেডিও ওয়েভকে আকাশে ছুড়ে দিচ্ছেন এবং সেইখানে যদি কোনো জিনিসে প্রতিফলিত হয়ে আসে সেটা রিসিভারে রিসিভ করে নিচ্ছেন। সেটা অসিলোস্কোপে দেখা যাচ্ছে যে কোথায় ওই জায়গাটা। ওটা ক্যালকুলেট করে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা অত অত দূরে অতটা রয়েছে। দূরে। এইটা যখন ওনারা আবিষ্কার করে ফেললেন তখন জার্মান প্লেনগুলো ঢুকলেই তখন সেখানে ওরা এটাকে রেডার রাডার, বলা হচ্ছে। রেডার। রেডিও অ্যাঙ্গেল ডিরেকশন অ্যান্ড রেঞ্জ। বাহ! রেডার। ঠিক আছে? রেডিও অ্যাঙ্গেল ডিরেকশন অ্যান্ড রেঞ্জ। রেডার কথাটা সবাই হুড়হুড় করে আজকাল ব্যবহার করে। এই যে হুম, রেডার কথাটার হুম। পেছনে যে পুরো ব্যাপারটা হ্যাঁ, রেডিও অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিরেকশন অ্যান্ড রেঞ্জ। ডিটেকশন অ্যান্ড রেঞ্জ। এইবার এই যে রেডারটা তাহলে জার্মানরা হঠাৎ মানে বুঝতে পারছে না তাদের প্লেনগুলো এলেই আগে থেকে এরা তৈরি হয়ে বসে থাকছে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে প্লেন ঢুকলেই মেরে দিচ্ছে। এ কি করে হচ্ছে? নিশ্চয়ই কোনো গুপ্তচর ভেতরে ঢুকে রয়েছে। তারা আ ছানবিন করতে শুরু করলো যে কোথায় জার্মান আ আ এর মধ্যে কোথায় ব্রিটিশরা গুপ্তচর পাঠিয়ে রেখেছে বোঝা যাচ্ছে না। কি ব্যাপার মানে আসলে ওই রেডার দিয়ে ওরা রেডার দিয়ে করত। তো রেডার দিয়ে যখন করতে শুরু করলো তখন ব্রিটিশ বিজ্ঞানীরা তখন একটি আরেকটু এতে চলে গেলেন যে রেডিও ওয়েভগুলো তো অনেক বড়, বড় হুম। কম শক্তিশালী ওয়েভ। ছোট ওয়েভ দিয়ে করা যায় কিনা? তখন এই মাইক্রোওয়েভের ভূমিকাটা এলো। তো মাইক্রোওয়েভের ভূমিকায় ওরা কি করলেন? ওরা হ্যাঁ, হেনরি টিজার্ড বলে একজন মানে বিজ্ঞানী ঠিক নয় মানে মানে সমর বিশেষজ্ঞ। তার নেতৃত্বে ব্রিটিশরা একটি এরকম এই যন্ত্রের মতন একটি যন্ত্র নিয়ে দেখে নিন এই যন্ত্রটি আপনারা। এটা আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে এখন যারা মাইক্রোওয়েভ ব্যবহার করেন প্রত্যেকের বাড়িতে এটি রয়েছে মাইক্রোওয়েভ যন্ত্রের মধ্যে। এটাকে ক্যাভিটি ম্যাগনেট্রন বলে। আমি এটা সম্বন্ধে একটু পরে বলছি। এই যন্ত্রটা ভালো করে দেখে নিন। দেখতে পাচ্ছেন তো হুম। এই যন্ত্রটি? এটাকে ক্যাভিটি ম্যাগনেট্রন বলে। এই যন্ত্রটি তারা নিয়ে পৌঁছালেন আমেরিকার এতে মানে উপকূলে। যে আমেরিকার উপকূলে ওরা ভেবেছিলেন যে ওরা এই যন্ত্রটাকে মানে ১০ কিলোওয়াট শক্তি সম্পন্ন মাই মাই মাইক্রোওয়েভ আকাশে ছুড়তে সক্ষম হলেন আচ্ছা। ব্রিটিশরা। ১০ কিলো ১০ কিলোওয়াট ম্যাগনেট্রন দিয়ে। তো ওনারা ভেবেছিলেন আমেরিকানরা এখন এটা করতে পারেনি। আমরা গিয়ে ওদেরকে চমকে টমকে দেবো। ওনারা গেলেন। সত্যি, সত্যি আমেরিকানরা পেরেছিল। মানে পারেনি এরকম না। কিন্তু অত শক্তিশালী পারেনি। পারেন। ওরা ওইটা নিয়ে পৌঁছানোর পরে আমেরিকানরা সেটাতে ওদেরকে খুব করলো। তখনও আমেরিকা সরাসরি কিন্তু ২য় বিশ্বযুদ্ধে জড়ায়নি। পার্ল হারবারে বোম ফেলার আগে তো আমেরিকা তারা সরাসরি জড়ায়নি। যুদ্ধে জড়ায়নি। তারপরে যুদ্ধে জড়িয়েছিল। তো ব্রিটিশরা এইভাবে আমেরিকানদের মানে করে নিজেদের ফোল্ডে নিয়ে এলো এবং আমেরিকানরা তখন ওইটা থেকে শক্তিশালী রেডার তৈরি করতে শুরু করলো। ওই সেইটা মাইক্রোওয়েভ রেডার ১ম এবং আমেরিকান একজন ইতিহাসবিদ বলেছিলেন যে আমাদের সমুদ্রের তীরে আসা সবচেয়ে মূল্যবান কার্গো, মূল্যবান পণ্য। হুম। ঠিক আছে? এই এই মাইক্রোওয়েভের মাইক্রোওয়েভ এরিয়াটা। যন্ত্রটা। সেই সময় রেথিয়ান বলে একটি কোম্পানি, রেথিয়ান কোম্পানিটির আমি মোটেই সমর্থক নই আপনাদের বলে হুম। রাখি। তার কারণ রেথিয়ান হুম। এখন পৃথিবীতে যত যুদ্ধ চলছে তার পেছনে রেথিয়ান হুম। একটি কোম্পানি যারা এই তাহলে লাভ অনেক বেশি। লাভের বেশি যুদ্ধ লাগিয়ে তারা লাভ করে। এই ব্যাপারটা হ্যাঁ। যা অর্থনীতির যা ব্যাপার বুঝতেই পারছেন সেগুলো আমাদের এই আলোচনার বিষয়বস্তু নয়। পরে যদি কখনো এই নিয়ে আলোচনা হয় হুম। তো বলা যাবে। যাই হোক, সেই রায়থিয়ান কোম্পানি এই মাইক্রোওয়েভ নিয়ে কাজকর্ম শুরু করলো। না, সেখান একটা ডিমিলিটারাইজড একটা বিশ্ব। হুম, এটা নিশ্চয়ই আমাদের সকলের বিষয়বস্তু, কাম্য সেই কাম্য বস্তু, যেটাতে মিলিটারির রোলটা অন্য, এখন যা মিলিটারি সেরকম না। এখন মানে যুদ্ধাস্ত্রটা এখন একটা মূল পণ্য হয়ে দাঁড়িয়েছে। এটা খুব দুঃখজনক। খুবই। মানুষ মরবে এবং আমরা তার জন্য অর্থ মানে করব, প্রফিট তৈরি করব। যাই হোক, তো সেটা পরে আলোচনা হবে। এই রেথিয়ন কোম্পানি অ্যা সেখানে পার্সি স্পেন্সার বলে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। হুম। ইনি আবার ইঞ্জিনিয়ার নন। মানে ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং পাস করেননি। আচ্ছা। ইনি নিজে সেলফ টট ইঞ্জিনিয়ার এবং ইনি সেই মানে কত কিছু যে আবিষ্কার করেছেন তার আর বাহ! পাত্তা নেই। পার্সি স্পেন্সার। সেই পার্সি স্পেন্সারকে দায়িত্ব দেওয়া হলো এই এতে নিয়ে মাইক্রোওয়েভ নিয়ে কাজ করার জন্য। উনি মাইক্রোওয়েভ নিয়ে কাজ করতেন। কাজ করতে, করতে একদিন কি হলো, উনি দেখলেন যে উনার পকেটে চকোলেট রাখা ছিল, সেই চকোলেট গলে গেছে। বললেন, "কি হলো চকোলেটটা গলে গেল কি করে?" তো উনি খেয়াল করতে অনেকেই এটা খেয়াল করে না, হুম। গলে গেছে, চলে গরমে গেছে, গলে হ্যাঁ, গেছে। হ্যাঁ। কিন্তু উনি ওটা খেয়াল করতে শুরু করলেন। করে মনে করলেন যে আমি তো মাইক্রোওয়েভের মধ্যে যাতায়াত করি, মাইক্রোওয়েভে কিছু হয়েছে কিনা? উনি ওই চকোলেট নিয়ে মাইক্রোওয়েভে ধরলেন।
এবং ধরে দেখা গেল চকলেট গলে যাচ্ছে। তারপরে উনি ওইটা থেকে বিভিন্ন খাদ্যবস্তু ধরতে শুরু করলেন এবং দেখা গেল যে সবগুলোর মধ্যেই রান্না হচ্ছে তাহলে। ওই আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই সবজি টবজি দিলে ওরকম সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে এটা নিয়ে গবেষণা শুরু হলো এবং তারপরে মানে রাইথিয়ান কোম্পানি ১ম মাইক্রোওয়েভ, আচ্ছা। তখন মাইক্রোওয়েভ নাম ছিল না। কি নাম দিয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই। তাদের বাণিজ্যিক নাম একটা। মাইক্রোওয়েভ ওভেনের একটা ১ম বড় একটা সংস্করণ, মানে অনেক সাইজ বড়, সেটা প্রায় মানে উনুন আরকি। ওভেন বলতে উনুন। তাহলে এটা একটা একটা বড় রান্না সাইজের করার উনুন। রান্না করার বস্তু, যেটা আগুন-ফাগুন কিছু আগুন লাগছে নেই। না। হ্যাঁ। ঠিক আছে? সেরকম একটা জিনিস ফ্রিজের থেকেও বড় সাইজের একখানা তখন হতো। সেইটা হচ্ছে খুব এক্সপেনসিভ, প্রচন্ড মূল্যবান, দামও অনেক বেশি পড়তো। আমেরিকার খুব বড় লোকরা সেটা কিনতো এবং সেই মাইক্রোওয়েভ ১ম তখন চালু হলো। তারপরে বহু কোম্পানি এটা নিয়ে গবেষণা শুরু করলো, এ করলো, করে এটাতে আপনার এটা সাইজ ছোট করে নিয়ে আসা হলো। এখন তো রেডিওর মতন এখন ছোট্ট হ্যাঁ, একটা হ্যাঁ। বাক্স। এই বস্তুটা যেটা তারা যুদ্ধে ইউজ করেছিলেন, তারই এটা একটা ছোট ফর্ম। এটা একটা শক্তিশালী যন্ত্র। এই যন্ত্রটির মধ্যে এখানে ট্রান্সফরমার আছে বিভিন্ন করে। এইখানে এটিকে ক্যাভিটি ম্যাগনেট্রন বলা হয়। হুম, হুম। ক্যাভিটি এই যে ম্যাগনেট্রন। ওইটাতে দেখালে ঠিক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা হিট হিট করার জন্য যন্ত্রপাতি এতে হিট দেওয়া হয়েছে। ডিসিপেট যাতে বের ডিসিপেট হয়। করার জন্য। ওর সেন্ট্রাল একদম মাঝখানে কেন্দ্রে একটা সিলিন্ড্রিকাল জিনিস রয়েছে, দেখুন আপনারা। একটা ভেতরে একটা পাইপের মতন জিনিস রয়েছে, হুম, চকচক করছে ভেতরে, হ্যাঁ। ওইটা। আর তার তলায় কালো মতন একটা গোল জিনিস রয়েছে, দেখুন। ওটাই ম্যাগনেটটা। ওইটা হলো ম্যাগনেট, শক্তিশালী ম্যাগনেট একটা। হুম। ঠিক আছে? ওইটা একটা শক্তিশালী ম্যাগনেট। ওই ম্যাগনেটের মধ্যে এবার এইখানে যখন বিদ্যুৎ সঞ্চালন করা হয়, মানে তখন ইলেকট্রিসিটি দিলে তখন দেয়া হয়, ম্যাগনেটটা তখন হয়। কি হয় না, ম্যাগনেটটা হ্যাঁ, আচ্ছা। পার্মানেন্ট ম্যাগনেট এটা। আচ্ছা। এর মধ্যে যখন বিদ্যুৎ সংযোগ করা হয়, তখন ওই বিদ্যুৎ ইলেকট্রনগুলো, মানে এটা অ্যানোড বলা হয়, যেখানে মানে বাইরেটা উম উম বিদ্যুতের পজিটিভ। পজিটিভ আর মাঝখান দিয়ে নেগেটিভ এটা রয়েছে। ওই নেগেটিভ ওটার মধ্যে যখন বিদ্যুৎ চার্জ যায়, তখন সেখান থেকে ইলেকট্রনগুলো বেরোতে শুরু করে, অ্যানোডের দিকে আসতে শুরু করে। অ্যানোডের দিকে আসতে শুরু করে, অ্যানোডের এখানে যে বলছিলাম বাইরে একটা পাইপ মতন রয়েছে, দেখুন। ওই ভেতরে ওটা কিন্তু আপনারা ক্যাপসিকাম কাটলে দেখেছেন। হুম, হুম। ক্যাপসিকামের মাঝখানে একটা মাঝখানে এরকম থাকে, চারদিকে ক্যাভিটি থাকে। ঠিক ক্যাপসিকামের মতন জিনিসটা দেখতে। ঠিক আছে? একদম ক্যাপসিকামকে মাঝামাঝি ফাড়লে যেরকম হবে, ঠিক ওই দৃশ্যটাই কল্পনা করুন। ওই চারদিকে ওরকম ক্যাভিটি রয়েছে। ইলেকট্রনটা যখন ওখান দিয়ে যাচ্ছে এবং তার অ্যানোডটা বাইরে লাগানো রয়েছে, ইলেকট্রনটা ওই বাইরে এরকম আকৃষ্ট ছড়িয়ে হচ্ছে। যাচ্ছে। সেই ক্যাভিটিটার মধ্যে ইলেকট্রনটা ঘুরতে শুরু করছে। ঘুরতে শুরু করছে তো অত জুড়ে ওই ইলেকট্রনটা ঘুরতে শুরু করার ফলে ওখান থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোচ্ছে। ওই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটাকে তখন ম্যাগনেটটা ওখানে আকর্ষিত করে এই অ্যান্টেনাটা দিয়ে সোজা বার করে দিচ্ছে। এই অ্যান্টেনাটা দিয়ে সোজা ওই ওর সামনের দিকে ওর বের করে আচ্ছা। দিচ্ছে। এইটা হচ্ছে অ্যান্টেনা। এখান দিয়ে সোজা ওই ইলেক আ ম্যা আ মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওর ওয়েভটাকে ডাইরেকশনটাকে ঠিক ডাইরেকশন থেকে বের করে দিচ্ছে। তাহলে এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা বেরোলো, আমি এতক্ষণ ধরে নানান ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বললাম। এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের মানে তরঙ্গদৈর্ঘ্য রান্নার যেটা, সেটা রাখা হয়, মানে এটা তো আমরা কন্ট্রোল করতে হ্যাঁ। পারি। তো হুম, হুম। যতটা করব ততটাই। সেটা কন্ট্রোল করে আর রাখা হয় আপনার ১ সেন্টিমিটার দৈর্ঘ্যের। এটার তরঙ্গদৈর্ঘ্য ১ সেন্টিমিটার। আমি বললাম ১ মিলিমিটার থেকে ১ মিটার পর্যন্ত মাইক্রোওয়েভ হুম, হতে পারে। হুম, এইটাকে রাখা হয় ১ হুম। সেন্টিমিটারের মধ্যে। তার কতগুলো কারণ আছে, বলছি। ১ সেন্টিমিটার দৈর্ঘ্যের এটা দিয়ে রান্না সবচেয়ে ভালো হয়। নানান রকমভাবে এক্সপেরিমেন্ট করে এবং থিওরি দিয়েও বোঝা গেছে। আমরা আরেকবার এটাকে উল্টে নিই তাহলে বোঝা যাবে আমাদের এত ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপারটা যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমরা ৩য় চরণে চলে এসেছি। এবারে আরো গল্পটা এবার মেইন বেশি রান্নার জায়গাটাতে মধ্যে আসি। ঢুকছি। রান্নাতে ঢুকে। রান্নার মধ্যে ঢুকছি। এবার এই যে ১ সেন্টিমিটার দৈর্ঘ্যের যে ম্যা মাইক্রোওয়েভটা, এই মাইক্রোওয়েভটা আমাদের রান্নার পক্ষে সবচেয়ে বেশি উপযোগী। উপযুক্ত। আচ্ছা, কেন? আমি এক্ষুনি আপনাদের বলব, বুঝতেই পারবেন। সেটা হচ্ছে এই ১ সেন্টিমিটার দৈর্ঘ্যের আ আমি যখন এবার, হ্যাঁ, ১ম এ যে আতঙ্কের ব্যাপারটা, মাইক্রোওয়েভের সম্পর্কে আতঙ্ক, সেটা কিন্তু এবার আমি কাটানোর চেষ্টা করছি। যে রান্না, মাইক্রোওয়েভের রান্নার সঙ্গে এর আবার ওই তফাৎটা কি? তফাৎটা কি? কি একটা অদ্ভুত রান্না, আগুন নেই, কিছু নেই, ওয়েভ ঢুকিয়ে হুম। দিচ্ছি, তার মধ্যে রান্না হচ্ছে। এরকম ব্যাপারটা কিন্তু কিছু নয়। ব্যাপারটা, রান্নাটা প্রায় ওই একই রকম। ওখানে আমি মানে আগুনে যখন আমি কড়াইয়ে গ্যাস জ্বালিয়ে বা এতে রান্না করছি আর এতে রান্না করছি তখন যেটা রান্না করছি ধরে নেওয়া যাক আলুটা যদি সেদ্ধ হচ্ছে তাহলে তার তফাৎটা কি হলো এইটা হ্যাঁ, বুঝছি। সেই। এবার তফাৎ হলো যে আমি যখন
গ্যাস জ্বালিয়ে বা উনুন জ্বালিয়ে আগুন কয়লা জ্বালিয়ে রান্না করি, তখন সেখান থেকে কি বেরোয়? তাপ বেরোয়। তাপ বেরোয়। তাহলে তাপের কতটা বলেছি আমি? ১ মিলিমিটারের ১ নিচে। মিনিটের। ১ মিলিমিটারের নিচে তরঙ্গ ইনফ্রারেড ওটা। ইনফ্রারেড, তাহলে ১ মিলি ৭০০ ন্যানোমিটারের বেশি, হুম। ১ মিলিমিটারের কম। ওই হচ্ছে তাপের তরঙ্গ। এই তাপের তরঙ্গ যখন বেরোচ্ছে ওর মধ্যে দিয়ে, সেই তাপের তরঙ্গ ওখান থেকে বেরিয়ে কি হচ্ছে? কড়াইয়ের গায়ে লাগছে। হুম। কড়াইটা মেটাল, মেটাল যখন হয় ধাতুর মধ্যে দিয়ে খুব দ্রুত ধাতুর অণুগুলো খুব দ্রুত নড়াচড়া আচ্ছা, করতে হ্যাঁ। শুরু করে। হুম। এই কাঠের মধ্যে দিয়ে কিন্তু অণু অত তাড়াতাড়ি হবে না। নড়াচড়া করবে না। হুম। কিন্তু কাঠের ওতে যদি আপনি তাপ ওই পারে যেতে তাপের সময় লাগে অনেক বেশি। কিন্তু মেটালের মধ্যে দিয়ে গেলে মেটালের অণু অনেক তাড়াতাড়ি নড়তে শুরু করবে এবং সেই অণুগুলো নড়লে তাপের সঞ্চালন বেশি তাড়াতাড়ি হতে হচ্ছে। তাড়াতাড়ি বেরোবে। গিয়ে আপনার কড়াইয়ের জলের মধ্যে গিয়ে পৌঁছলো। সেই জলের মধ্যে আপনি আলু রেখেছেন বা সবজি রেখেছেন। হুম। সেই আলু বা সবজিতে এবার জলের মধ্যে দিয়ে ওই তাপ গিয়ে ওখানে পৌঁছালো। মানে ওই কি বলে? অণুর নড়াচড়ার মধ্যে দিয়ে ওই তাপ ওখানে গিয়ে দিল। এবার আলুর অণুকে নাড়াতে শুরু করলো হুম। বা সবজির অণুকে নাড়াতে শুরু করলো। সেই সবজির অণুগুলো যত নড়বে তত তার মধ্যে তাপ তৈরি হবে হুম। এবং তারা তারা একে অপরকে ছাড়া, ছাড়া হয়ে গেল। নেড়ে, নেড়ে তাপ তৈরি করলো। তাপ করে এবার অণুগুলো অনেকটা তাদের গতি তাদের বেড়ে গেল। মধ্যে, হ্যাঁ, গতি বেড়ে গিয়ে তাদের নানা রকম সমস্ত ওই পরিবর্তন হয়ে লুজ হয়ে গেল। লুজ হয়ে গেল। এই হলো আমাদের কনভেনশনাল রান্নার পদ্ধতি। মাইক্রোওয়েভের রান্নার পদ্ধতি কি? ওই যে মাইক্রোওয়েভটা ওখান দিয়ে যাচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য আমরা কতটা রেখেছি? ১ সেন্টিমিটার। হুম, হুম। ১ সেন্টিমিটার রেখেছি। ও যখন ওর মধ্যে দিয়ে ঢুকছে, ও তো একটা মানে আপনার আমি বলেছি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ম্যাক্সওয়েলের সেই কথাটা, একটা চুম্বকীয় দিক রয়েছে, একটা ইলেকট্রিক দিক রয়েছে। হুম। এই চুম্বকীয় দিকটা আমরা ইগনোর করছি। ইলেকট্রিক দিকটা নিয়ে কথা বলছি। যখন একটা ইলেকট্রিক কোনো তরঙ্গ যখন কোনো জিনিসের মধ্যে দিয়ে যায়, একটু এবার কেমিস্ট্রিতে ঢুকবো। আমি খুব জটিলতার মধ্যে যাব না। কিন্তু একটু কেমিস্ট্রিতে সামান্য একটু আসতে বলছি। হবে, হ্যাঁ। একটু যাচ্ছি। সেটা হচ্ছে যে উম ২ টো মলিকিউলের আমি নাম বলছি, ২ টো অণুর নাম বলছি। একটা হচ্ছে জল, একটা কার্বন ডাই অক্সাইড। বেশ। এই ২ টো অণুর আমি নাম বলছি। কার্বন ডাই অক্সাইড অণুতে মাঝখানে একটি কার্বন পরমাণু অণু বলতে থাকে, এগুলো মলিকিউল। মলিকিউলস। কার্বন ডাই অক্সাইড মলিকিউলস এর মাঝখানে একটি কার্বন অ্যাটম মানে কার্বন পরমাণু মানে আমরা রয়েছে, এমনিতে বাংলায় যখন অণু বলি সেটা তো অ্যাটম না মলিকিউল। আচ্ছা। আর পরমাণু মানে অ্যাটম। ও বেশ। মানে পরম অণু আরো পরম ছোট। অণু আরো ছোট। বেশ। আচ্ছা। তো মাঝখানে একটি কার্বন পরমাণু বা কার্বন অ্যাটম এবং দুদিকে দুটি অক্সিজেন অ্যাটম। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক। কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেনের মধ্যে এই বন্ধনটা মানে ও ইলেকট্রন মানে প্রত্যেকটি পরমাণুর চারদিকে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ঘোরে। হুম। এই কত ইলেকট্রন কি ঘোরে এগুলো বাচ্চাদের পড়ানো হয়। এগুলো এখন ডিটেইল করব না। যদি কারো ইন্টারেস্ট থাকে বাচ্চাদের বইয়ে নিশ্চয়ই। দেখে নিতে পারেন। 11, মানে 12, বাচ্চাদের বলতে এটা 8, 9, 9, 10, 10 11, এইসব। 12 সব বইয়ে দেখে নিতে পারেন। তো সেই কার্বন এর যে ইলেকট্রনগুলো এবং অক্সিজেনের ইলেকট্রনগুলো, ওদের মধ্যে কিছু, কিছু ইলেকট্রনের বাইরের ইলেকট্রনের কিছু, কিছু ঘাটতি থাকে। এই ঘাটতিগুলো ওরা কিভাবে পুষিয়ে নেয়? ওই ভাগাভাগি করে। মানে কার্বন অক্সিজেনের ইলেকট্রন ভাগাভাগি করে ব্যবহার করে। আবার অক্সিজেনও কার্বনের ইলেকট্রনগুলোকে ভাগাভাগি করে ব্যবহার করে। এগুলোকে বন্ড বলা হয়। মানে কেমিক্যাল বন্ড বলা হয়। ভাগাভাগি করে যখন ব্যবহার করছে তখন ওদের মধ্যে একটা বন্ড তৈরি হয়। বন্ড ২ ধরনের হয়। একটা আয়নিক মানে সেগুলো পরে যাব। এবার মানে সহজভাবে বন্ড যেমন বন্ধন, যেকোনো বন্ধন। বন্ধন যে আঠা যেমন জোড়ার ওই জন্য তো একটা ইলেকট্রন ও এর ইলেকট্রন ব্যবহার করছে, ও এর ইলেকট্রন ব্যবহার করছে। দুজনের মধ্যে একটা বন্ধন তৈরি বন্ধন। হলো। ঠিক আছে? তো এবার এই কার্বন আর অক্সিজেনের মধ্যে যখন বন্ধন হয় তখন এটা সরল রেখায় হয়। মানে কার্বনটা মাঝখানে রয়েছে, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন। বন্ধনটা এরকম সরল রেখায়। এর এর মধ্যে কেউ মানে কোনো বৈষম্য নেই। হুম। মানে এও যতটা পাচ্ছে, ও ততটা পাচ্ছে। বৈষম্য কিছু নেই। জলের মলিকুলের ক্ষেত্রে কিন্তু তা হয় না। জলের অণুর মধ্যে মাঝখানে একটি অক্সিজেন পরমাণু থাকে, অক্সিজেন অ্যাটম। আর ২ দিকে ২ টি হাইড্রোজেন পরমাণু থাকে। এরা কিন্তু এরকম সরল রেখায় থাকে না। এরকম কৌণিকভাবে হুম। থাকে। হাইড্রোজেনটা এই কোণায়, এই হাইড্রোজেনটা এই কোণায়, অক্সিজেনটা মাঝখানে। তাহলে এরকমভাবে থাকে। ফলে কি হচ্ছে? অক্সিজেনের এইদিকে ইলেকট্রনের একটা খালির ব্যাপার। ফাঁই থেকে যাচ্ছে। ওখানে আবার আরেকটা হাইড্রোজেন এসে ওখান থেকে দূরের আরেকটা জলের মলিকুল থেকে হাইড্রোজেন থেকে ও একটু ইলেকট্রনটা টানবার চেষ্টা করে। এইগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? ওই জল যদি হাইড্রোজেন বন্ডটা না থাকতো জলের মলিকিউলগুলোর মধ্যে, তাহলে কিন্তু আমরা তৈরি হতাম না। ইয়ে হতো মানে ছাড়া, ছাড়া হতো হুম। জল। অনেক বেশি অন্য জলের ব্যাপার একটা হতো। অন্য ব্যাপার মানে জলের আ বাষ্পীয় ফর্মে থাকতো জল। রাখতো। ঠিক আছে? এই ফর্মে থাকতই না। যাই হোক তা নেই।
জলের ওই ইলেকট্রন মানে অক্সিজেনের এবং হাইড্রোজেনের পজিশনগুলো এরকম কৌণিকভাবে থাকার ফলে এই দিকের একটা ঘাটতি থাকছে, ওই দিক থেকে আরেকটা হাইড্রোজেন থেকে ও টানছে, এরকম করে জলের মলিকুলগুলো একসঙ্গে একসঙ্গে জড়িত থাকে। সেটা অন্য ব্যাপার হয়ে গেলো। আমার এই প্রসঙ্গে আলোচনার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ওই কথাটা যেটা বললাম যে ঘাটতি থেকে যাওয়া, ওই দিকটা ইলেকট্রনের একটা ঘাটতি থেকে গেছে, এই কথাটা ইম্পর্টেন্ট। মানে দুদিকে হাইড্রোজেনটা এরকম তলার দিকে এরকম একটা কৌণিকভাবে থাকাতে অন্য দিকটাতে ইলেকট্রনের কিন্তু অক্সিজেনের ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। তাহলে আমি ঠিক মানে সমভাবে পাচ্ছি না, এর একটা পোলারিটি পাচ্ছি। মানে একদিকে একটা পোল রয়েছে আর একদিকে আরেকটা পোল রয়েছে, ওখানে যেমন কোনো পোল নেই, সব দিকটাই সমান, বৈষম্য রয়েছে একটা, বৈষম্য, হ্যাঁ। ওখানে বৈষম্য নেই। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কোনো পোল নেই, কিন্তু এখানে দুটো পোল রয়েছে, একদিকে একটা ভারী পোল, একদিকে একটা হালকা পোল পোল রয়েছে। ওদিকে একটা অক্সিজেন ডেফিসিয়েন্ট, এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন শূন্যতা রয়েছে, এদিকে ইলেকট্রন বেশি রয়েছে। তাহলে এরকম একটা পোল রয়েছে। এরকম যদি পোল থাকে, যদি একদিকে ইলেকট্রনের ভার বেশি থাকে, তখন তার মধ্যে দিয়ে তুমি ইলেকট্রনের ইলেকট্রিক ওয়েভ পাঠাও একটা, তাহলে কি হবে? ওই যেদিকে ইলেকট্রনের এটা বেশি কম রয়েছে, বেশি মানে কম রয়েছে, সে ওখান থেকে সরে আসার চেষ্টা করবে, তখন ওর মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, ঘুরতে চেষ্টা করবে, ওইটার সঙ্গে অ্যালাইন করার চেষ্টা করবে, ওই ইলেকট্রিক যে ওয়েভটার মধ্যে দিয়ে যাচ্ছে ও ঘোরার চেষ্টা করবে মলিকুলটা। ঘোরার চেষ্টা করা মানে গতি তৈরি হওয়া, যেটা আমি এখানে হিট দিয়ে গতিটা তৈরি করছিলাম, এখানে ওকে ঘোরাচ্ছি, গতি তৈরি হচ্ছে। ওই গতিতে ও আবার পাশেরটাকে ধাক্কা মারছে, দিয়ে এরকম করে একটা মলিকুল আরেকটা মলিকুল ধাক্কা মেরে মেরে এক পরবর্তী ব্যাপারটা কিন্তু সেম, আবার মানে ওই সেদ্ধ হয়ে যাওয়া, ওই সেদ্ধ। তার মানে কি হচ্ছে, একটা মলিকুল আরেকটা মলিকুলকে গতি দিচ্ছে, যেরকম আলু যেরকম ওই আমি কড়াইয়ে যা করছিলাম, এইবার বাকিটা কিন্তু একই। মানে এখানে ওই জিনিসটাকে ঘুরিয়ে আমি গতি তৈরি করলাম, ওই এটা পাঠিয়ে, ইলেকট্রিক ওয়েভটা পাঠিয়ে, এবং সেই গতিটার মাধ্যমে একটা মলিকুল আরেকটা মলিকুলকে ধাক্কা দিয়ে দিয়ে আবার ওই গরম করে দিচ্ছি, যেরকম কড়াইয়ে যেরকম মানে গরম করছে। মাইক্রোওয়েভের বিরোধে যে যে বার্তাগুলো এসেছিল হুম। সেগুলোতে এইটাই বলতো যে না, মলিকুলার খাবারের যে মলিকুলার স্ট্রাকচারটাকে নষ্ট করে দিচ্ছে বা এইসব, সেটাতে এনিওয়ে কোনো কিছু সেদ্ধ হচ্ছে মানেই মলিকুলার স্ট্রাকচারটা নষ্ট হয়ে বদলাচ্ছে। যাচ্ছে, ওই একই ব্যাপার, বাকিটা তো আর কিছু পার্থক্য নেই, বাকিটা এই। এইবার ওখানে ও ওখানে ঠেলে করছিল, আমি ঘুরিয়ে করছি, করে ধাক্কা। তার জন্য এমন কোনো কিছু হচ্ছে না যে এবারে আলুটা যেভাবে, যে নতুন জিনিসটা সেদ্ধ হওয়া আলুটা আমার জন্য বিষ হয়ে গেল। না, তা তো হলো না, সেরকম তো কিছু না, মলিকুল ঘুরছে, তো আমার কি অসুবিধা? মলিকুল ভেতরে নড়াচড়া করছে, সে কিভাবে নড়লো, ঘুরলো না ধাক্কা দিল, তাতে আমার কিছু হয়েছে? মলিকুল একের সঙ্গে একে ধাক্কা লেগে তার মধ্যে হিট তৈরি হলো, তাপ তৈরি হলো, এবং সেই তাপগুলো তাপে ওর মলিকুলগুলোর স্ট্রাকচারটা পাল্টে গেল। পাল্টে গেল। এই হচ্ছে আমার খাবারের পরিবর্তন হওয়া। তাহলে আলু ওইভাবে সেদ্ধ হওয়া আর আলু এইভাবে সেদ্ধ হওয়ার মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য রইল না। কিভাবে মাইক্রোওয়েভ কাজ করলো এবং কিভাবে হিট ওয়েভ কাজ করলো, এর মধ্যে পার্থক্য রইল না। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কথাটাতে আতঙ্কের তার মানে কিছু নেই, সব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, গামা রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডেফিনেটলি আমার ক্ষতি করতে পারে, এক্স রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এমনকি আল্ট্রাভায়োলেট রেও আমার ক্ষতি করতে পারে, কিন্তু আলো আমার ক্ষতি করে না। তাপ ওয়েভে যদি আমি ডাইরেক্ট না ছুঁই তাহলে আমার ক্ষতি করে না, মাইক্রোওয়েভও ডাইরেক্ট ছুঁলে ক্ষতি করবে। কারণ মাইক্রোওয়েভ, যদি তুমি মাইক্রোওয়েভের মধ্যে হাত ঢুকিয়ে দাও, তাহলে তোমার শরীরের মধ্যে তো জল রয়েছে, সেখানেও তো ওটাকে ঘুরিয়ে দেবে এবং তোমার হাতটাকে সেদ্ধ করে দেবে। তাই জন্য ও মাইক্রোওয়েভ সেফ বাসনে যে রান্নাটা করা হচ্ছে না, সেটা না, মাইক্রোওয়েভ সেটা অন্য জায়গায় হলো, সেটা নয়। তার জন্যে মাইক্রোওয়েভের যে দেয়ালটা রয়েছে কাচের, যে এটা, ওটার মধ্যে একটা মেটালের দেখবে জাল লাগানো থাকে, আচ্ছা, যাতে মাইক্রোওয়েভটা বাইরে না আসে, বাইরে না বাইরে না আসে। ওই জাল যতক্ষণ তুমি দরজাটা বন্ধ না করছো, ওইখানে সুইচ আছে, দরজাটা Microwave বন্ধ না হলে বেরোবেই না। মাইক্রোওয়েভ চালুই হবে না। এবার দরজাটা বন্ধ করার পরেই তোমার মাইক্রোওয়েভ চালু করতে পারবে, নাহলে চালু করতে পারবে না, যাতে তুমি ভেতরে হাত না ঢোকাতে পারো। বা কোনো লিকেজ না হয় এইসব। লিকেজ মানে মাইক্রোওয়েভ যাতে বাইরে না যেতে, যেন জালটা দেওয়া আছে। এবার ওই জালটার মানে যতক্ষণ তুমি জালটা না বন্ধ করছো, ততক্ষণ মাইক্রোওয়েভ যন্ত্রটা চালুই হবে না, ওইখানেই সুইচ লাগানো রয়েছে। আর জাল আমাদের মনে হতো রে বাবা, জালের মধ্যে দিয়ে ফুটো হয়ে আসবে না, কারণ ওয়েভের ইয়েটা অনেক বড়, ভেঙে যাচ্ছে তো, ভেঙে যাচ্ছে। ওইটা ওই মাইক্রোওয়েভটা থাকলো না। তাহলে আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে, ওই যে আলোটা জ্বলে বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি মানে এমন নয় যে মাইক্রোওয়েভটা বেরোতে পারবে না। মাইক্রোওয়েভ তো জালে ওখানে আটকে গিয়ে মাইক্রোওয়েভটা ভেঙে গেল, আর মাইক্রোওয়েভটা ওই ওয়েভের পরে থাকলো না, ওই ওয়েভে থাকলো না। তো কিন্তু ওই ব্যবস্থা করা আছে, ওটাতে সুইচ লাগানো আছে দরজাটাতে, যাতে দরজাটা বন্ধ না করে তুমি যন্ত্রটা চালু না করতে পারো। ভেতরে হাত ঢোকার কোনো প্রশ্ন নেই, তোমার হাত সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। ওই জন্য মাইক্রোওয়েভ রেডিয়েশন তোমার শরীর, ওভেনের রেডিয়েশনটা তোমার শরীরের মধ্যে ক্ষতি মানে শরীরেরও ক্ষতি করছে না, কিন্তু শরীরের ক্ষতি করার ব্যাপারটা নিয়ে
মেন বক্তব্য ছিল না। আমাদের যে ধারণাটা, মেন ধারণাটা ছিল যে খাবারটাকেই এমনভাবে মানে ও নষ্ট করে দেয় যে খাবারের গুণটা থাকে না বা গুণটা বিপরীত হয়ে যায়। এইরকম কোনো এই ব্যাপার প্রসঙ্গে নেই। আমি আসছি এবারে। এবার খাবারের গুণ। আমি বললাম কিসের মলিকুলকে নাড়াচ্ছে? ওই জলের জলের। মলিকুলকে নাড়াচ্ছে। এছাড়া আমাদের খাবারের মধ্যে আর ২ টি জিনিস থাকে। যেটা পোলার মলিকিউল, যেটা পোলার এবং নন পোলার বললাম, হুম, কার্বন ডাই অক্সাইড নন পোলার মলিকিউল। হুম। পোলার মলিকিউল বলতে আমাদের খাবারে প্রধানত আর ২ টি জিনিস থাকে। একটা হচ্ছে চর্বি বা তেল। তাদেরও ওরকম একদিকে কার্বক্সিল এবং একদিকে অ্যা মানে যেটাকে ফ্যাট বলা হবে। ফ্যাটের COOH গ্রুপ কার্বক্সিল গ্রুপ বলা হয় তো? সেই কার্বক্সিল গ্রুপের একদিকে দুটো একটা হাইড্রক্সিল গ্রুপ আর একটা ডাবল বন্ডে অক্সিজেনের গ্রুপ থাকে। ফলে ওইটারও ওরকম পোলারিটি থাকে। ওটারও ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সমান নয়। ওই ফ্যাটি অ্যাসিড যেগুলো, ফ্যাটেরও ওরকম পোলার মলিকুল তারা। তারাও মানে নন পোলার নয়। তাদেরও ঐরকম ইলেকট্রন, ফলে ফ্যাটের মলিকুল কিন্তু নড়বে। মাইক্রোওয়েভ গেলে ফ্যাটের মলিকুলও নড়বে। ঠিক আছে? এবং চিনি, চিনি যে আমাদের গ্লুকোজ বা সুগার। সুক্রোজ সু যেকোনো হুম। চিনি, চিনিরও ওরকম তোমার একদিকে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাতে এরকম মলিকুল পোলার পোলার গ্রুপ থাকে, অথবা একটা কিটোন গ্রুপ থাকে, সেটারও পোলার পোলার গ্রুপ থাকে। অ্যালডিহাইড, কিটোন এগুলো কেমিস্ট্রির ব্যাপার। এগুলো আমি ডিটেইলে যাব হ্যাঁ, না। আচ্ছা, এইগুলো সব ৩ টে প্রধান প্রধান পোলার মলিকুল থাকে আমাদের খাবারের মধ্যে। একটা হলো জল, একটা চর্বি বা তেল, আর একটা হলো চিনি জাতীয় চিনি, বস্তু। এই সুগার ৩ টে যেটা। সুগার। এই চিনি জাতীয় বস্তু বা চর্বি বা তেল কিন্তু আরো বেশি পোলার। এর মধ্যে দিয়ে মাইক্রোওয়েভ গেলে খুব তাড়াতাড়ি ওরা আরো বেশি নড়ে। ফলে তুমি যদি চিনির জিনিস মাইক্রোওয়েভে রাখো এবং বেশিক্ষণ মাইক্রোওয়েভ দেওয়া, পুড়ে কালো হয়ে যাবে চিনি। কারণ ভীষণ বেশি হিট তৈরি হয়ে যাবে ওর মধ্যে। ওইটার মাইক্রোওয়েভ খুব কম, এটা অভিজ্ঞতা করতে হয়। আমি যেমন দেখেছি, মানে আমুল বাটারের একটা টুকরো, যেটা ১০০ গ্রামের টুকরো, হুম। ওইটা ফ্রিজে রাখার পরে বের করে আমি দেখেছি ঠিক ৯ সেকেন্ড। ৯ সেকেন্ডে দিলে ওটা সুন্দর ঠিক বাটারের হবে। কনসিস্টেন্সি, ১০ সেকেন্ড দিলেই গলে যাবে। আমি এটা দেখেছি ৯ সেকেন্ডের পরে ১০ সেকেন্ড, না ১০০ গ্রামের একটা বাটার ফ্রিজ থেকে বার করে ৯ সেকেন্ডের বেশি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে ৯ সেকেন্ড দিলে তোমার একদম বাটারের কনসিস্টেন্সিতে চলে আসবে। যাই হোক, তো তাহলে জল, চিনি এবং তোমার এইগুলো মানে এইগুলো প্রভাবিত হচ্ছে, প্রভাবিত এফেক্টেড হচ্ছে। হচ্ছে। গরম হচ্ছে হুম। এরাই গরম হবে মাইক্রোওয়েভ দিয়ে। তার মধ্যে খাবারের মধ্যে আমাদের মূলত থাকে জল। বেশিরভাগ অংশটা জল। তো এই জল যদি থাকে, আমরা জানি জলের মানে স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড। হুম। ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তো? তাহলে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে যেহেতু ওই মাইক্রোওয়েভটা তার বেশি আর গরম করতে পারবে না ওকে। জল কিন্তু তার বেশি আর ওকে গরম হুম, করতেই পারবে পারবে না। না। তাহলে খাবার কিন্তু বেশি হাইজিনিক মাইক্রোওয়েভে। কারণ ওর বেশি গরম হবে না, আচ্ছা। এবং ফলে খাবারের খাদ্যগুণ কম নষ্ট হবে। আমি ডাইরেক্ট যেই মুহূর্তে একটা জিনিসকে ফুটন্ত তেলে দিয়ে দিচ্ছি, হুম, সেই তেলটা ৩০০-৪০০ ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। ও সঙ্গে, সঙ্গে খাদ্যগুণ নষ্ট হয়ে গেল। তুমি যেকোনো জিনিস ভাজানোর জন্য যেই মুহূর্তে কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দিলে, হুম। ও কিন্তু সঙ্গে, সঙ্গে ৩০০ ডিগ্রিতে চলে গেল, ৪০০ ডিগ্রিতে চলে গেল। ৪০০ ডিগ্রি সেন্টিগ্রেডে যেই তুমি দিলে, ৩০০ ডিগ্রি সেন্টিগ্রেডে যেই তুমি দিলে, সঙ্গে, সঙ্গে তোমার বা আমি যখন পুড়িয়ে খাচ্ছি, রোস্ট করা হচ্ছে তখনও রোস্ট করলে বাইরের অংশটা তো নষ্ট হয়ে গেল, হ্যাঁ, কিছুটা হয়ে গেলই, হ্যাঁ, কিন্তু ভেতরে অতটা নষ্ট হবে না। হলো না। আচ্ছা। কারণ এর মধ্যে একটা জিনিস বলতে হ্যাঁ, ভুলে রোস্টটা অতক্ষণ ধরে হয় না। না, রোস্টটা হলেও হবে না। তার কারণ হচ্ছে আমি আরেকটা জিনিস এখানে মিস করে গেছি। আমি যে তাপের কথাটা হুম, হুম। বলেছিলাম, ১ মিলিমিটারের পর্যন্ত তাপ বলেছিলাম। হ্যাঁ, তাহলে ১ মিলিমিটার যদি তাপ হয়, তাহলে ও পেনিট্রেট করতে পারবে ১ মিলিমিটার পর্যন্ত। আচ্ছা। তারপরে তো পেনিট্রেট করতে পারবে না। তুমি রোস্টের ওইটাকে ঘোরালে ভেতরে ওই কন্ডাকশন এ ধীরে, 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 ধীরে ভেতরটা সেদ্ধ হচ্ছে। কিন্তু বাইরেটা ১ মিলিমিটারের বেশি কিন্তু ও ভেতরে ঢুকতে পারবে ঢুকতে না। পারছে না। বা কড়াইয়েরও যখন তুমি করবে, তখন কড়াইয়ে ১ মিলিমিটার পর্যন্ত জলের মধ্যে ওটা ঢুকবে। তারপরে বাকিটা কন্ডাকশন এ হ্যাঁ, গরম হবে। তাহলে মাইক্রোওয়েভ যখন আমরা মাইক্রোওয়েভে রান্না করছি, তখন যেটা রান্না করছি তার মধ্যে যে জলটা রয়েছে সেটা দিয়েই যা হবার হচ্ছে। এবার তার মধ্যে জলটা কতটা মাইক্রোওয়েভ ঢুকতে পারে আমি এটা মিস করে গেছিলাম। আসছি আবার হুম। সেটাতে। যে একটু আগে বলেছিলাম আমাদের রান্নার মাইক্রোওয়েভ ১ সেন্টিমিটার রাখা হয়। হ্যাঁ, কারণটা হচ্ছে ওটাই। ও কিন্তু ১ সেন্টিমিটার পর্যন্ত ঢুকে যাবে। ঢুকে যাবে। আচ্ছা। ঠিক আছে? যেটা ওই তাপের যে ওয়েভটা যেটা ১ মিলিমিটার পর্যন্ত ঢুকতে পারছিল। এবার কাবাব যদি তুমি গরম করো, ওই কাবাবের একটা মোটামুটি ২ সেন্টিমিটারের কাবাব, তাহলে এদিক দিয়ে ১ সেন্টিমিটার, এদিক এদিক দিয়ে দিয়ে ১ এতটা পর্যন্ত সেন্টিমিটার। কিন্তু ও পুরোটাই প্রায় ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। সিঙ্গাড়া খেলে দেখবেন অনেক সময় পেট খারাপ হয়। মাইক্রোওয়েভে সিঙ্গাড়া খেলে পেট খারাপ হবে না। তার কারণ হচ্ছে সিঙ্গাড়া কিনে এনে
সিঙ্গারা যখন ওরা বানাচ্ছে হাতে নোংরা টোংরা, আমাদের তো হাইজিনিক সেন্স অত ভালো থাকে না আমাদের এদের কর্মচারীদের, তারা ওটা বানিয়ে ওটা ছেড়ে দিল ওর মধ্যে, কড়াইয়ের তেলের মধ্যে গরম টরম হয়ে গেল, 1 মিলিমিটার পর্যন্ত করতে করতে সিঙ্গারার ভেতর পর্যন্ত তাপ যায়, কন্ডাকশনে যায়, হুম। রেডিয়েশনে তো যাচ্ছে না, হ্যাঁ। গিয়ে ভেতর পর্যন্ত যতটা গেল একদম সেন্টার পর্যন্ত হয়তো অত টেম্পারেচার গেলই না, সেখানে জীবাণুগুলো বেঁচে থেকে গেল। মাইক্রোওয়েভে সেই প্রশ্নটাই নেই, কারণ মাইক্রোওয়েভে দুদিক দিয়ে ঢুকছে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পর্যন্ত ও সিঙ্গারার ভেতরে পেনিট্রেট করে চলে যাচ্ছে, ফলে অত দূর পর্যন্ত গরম হয়েই যাচ্ছে, তারপর একটু হয়তো জায়গা সেটুকু কন্ডাকশনে চলে যাবে, হুম। তাহলে মাইক্রোওয়েভ করা সিঙ্গারায় দেখবে তোমার পেট খারাপ হবে না। ইলিশ মাছ, ইলিশ মাছ সেই বার্মা থেকে আসছে, এসে দেখবেন ইলিশ মাছ খেলে অনেকেই বলে আজ ইলিশ মাছ খেয়েছিলাম পেটটা একটু আইঢাই করছে, দেখবে অনেকেই বলে কারণটা হচ্ছে ইলিশ মাছ রান্না করার সময় আমরা ওই ভাজলাম, খুব একটা ভাজলে ইলিশ মাছ নষ্ট হয়েছে, গন্ধ টন্ধ চলে যায়, বেশ খুব একটা ভাজা হয় না, অল্প ভেজে তারপরে ঝোলে দিয়ে দেওয়া হয়। এই যে ঝোলে দিলাম, ইলিশ মাছের ভেতরে পেটের মধ্যে যদি জীবাণু টিবাণুগুলো ওই অতদিন ধরে ইলিশ মাছ চালান হয়ে এসছে হয়েছে, তারপরে ওই জীবাণুগুলো কিন্তু কিছুটা থেকে গেলে ওই খেলে পেট ঢাই করছে। ইলিশ মাছটা তুমি ভাজার আগে একটু মাইক্রোওয়েভ করে হলে দেখবে কখনো পেট ঢাই করে না, মাইক্রোওয়েভ করে ইলিশ মাছ খেলে পেট ঢাই করে, তার কারণ হচ্ছে ওই জীবাণুগুলো মরে যায়। এইবার যেটা বলছিলাম, 100 ডিগ্রির ওপরে যেহেতু যাচ্ছে না, ফলে তুমি মাইক্রোওয়েভে খাবারের খাদ্যগুণ নষ্ট করতে পারবে না, যদি না তুমি এক্সিড করো, মানে একটা মনে করো এটা এটা অভিজ্ঞতার ব্যাপার, মানে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে তুমি যদি করলে, মানে কি তার মধ্যে চিনি রয়েছে, হুম, সেই চিনিটাকে তুমি অনেকক্ষণ ধরে গরম করলে চিনিটা প্রচন্ড পুড়ে গেল গরম হয়ে যাবে, পুড়ে তারপরে। গেল, তখন নষ্ট হয়ে যাবে, সেটা আলাদা কথা। কিন্তু মাইক্রোওয়েভে যে স্টিপুলেটেড যেটা যতটা প্রেসক্রাইব টাইম থাকে, ততক্ষণ দিলে খাবারের খাদ্যগুণ কড়াইয়ের থেকে কম নষ্ট হবে, সে ভাজার তো থেকে তো কম নষ্ট হবেই। সে তো মানে ভাজা হোক, কড়াই হোক, পোড়ানো হোক, সবই তো রান্না করার একটা বিধি আছে। হ্যাঁ, আমি যদি বিধিভাবে না মেনে যেমন তেমন করি তাহলে না তাতেও কিন্তু তো নষ্ট হবে। বিধি মেনেও ধরে নাও আমরা কড়াইয়ে প্রথমে কি করি, তেল দিয়েই তার মধ্যে একটা কিছু দিয়ে দিই, হুম, এটা প্রচন্ড টেম্পারেচার প্রথমে আমরা অ্যাপ্লাই করে দিই ওটাতে, আচ্ছা। ওই যে অ্যাপ্লাই করে দিলাম ওখানে কিন্তু অনেকখানি জিনিস নষ্ট হয়ে গেল। হুম, মানে সেদ্ধ যা দেখবে যারা সেদ্ধ খায় তাদের কিন্তু খাদ্যগুণ অনেক বেশি বজায় নিশ্চয়ই। থাকে, ঠিক আছে, কিন্তু যারা ভেজে দেয়, ভাজা মানেই ওর প্রথমেই হুম, অনেকটা খাদ্য। পেঁয়াজ, পেঁয়াজের কিছুই কিন্তু আমরা থাকে না, কারণ প্রথমেই আমরা পেঁয়াজটাকে ইয়ের মধ্যে তেলে দিয়ে ভেজে দিই, তেলে ফেলে দিই। রসুন, রসুনের অমুক গুণ আছে তমুক গুণ আছে, কিচ্ছু গুণ থাকে না, তার কারণ আমরা রসুনটাকে হ্যাঁ, প্রথমেই সেগুলো বলা হয় অবশ্য যে এগুলো ভেজে নিলে গুণ কমে নষ্ট যাচ্ছে, হয়ে যায়। কাঁচা বা সেদ্ধতে থাকছে। তো এই এই হিসেবে মাইক্রোওয়েভ কিন্তু অনেক বেশি খাদ্যগুণ রিটেইন করে, উল্টো মানে মাইক্রোওয়েভটা তাহলে কিছুটা বলা যেতে পারে সেদ্ধ করার মতনের ওই সেদ্ধ ওই করার মতন, দিকে। সেদ্ধ করার মতন। এরপরে তুমি বাঙালির স্বাদ আনতে চাও, মাছটাকে তুমি মনে করো মাইক্রোওয়েভ করে নিলে ১ মিনিট ১.৫ মিনিট ধরে মাইক্রোওয়েভ করে নিলে ভেতরে সেদ্ধ মতন হয়ে গেল। এইবার ওটাকে ননস্টিকে যদি তুমি ভেজে নাও বা এমনি হালকা কোনো কড়াইয়ে অল্প তেল দিয়ে ভেজে নাও, তাহলে ওটার টেস্টটা কিন্তু একদম বাঙালি মাছ ভাজার মতন হয়ে যায়। আমি বেগুন ভাজা খাইয়ে দেখিয়েছি মানুষকে, যে একদম বুঝতে পারে না তারা যে আমি মাইক্রোওয়েভে করেছি। বেগুনটাকে মাইক্রোওয়েভ করে নিলাম, তারপরে অল্প একটু ননস্টিকে বা এমনি কড়াইয়ে হালকা তেল দিয়ে এদিক ওদিক নেড়ে দিয়ে যখন বাইরেটা পোড়া, পোড়া করে দিলাম, ভেতরটা কিন্তু পোড়াইনি আমি। হুম, হুম, ভেতরটা পোড়ানো পর্যন্ত দরকারই পড়েনি আমার, কারণ ভেতরটা অলরেডি হয়ে রয়েছে। ওইটা খাইয়ে দিলে ওকে বুঝতে পারবে না যে আমি মাইক্রোওয়েভে করেছি ওটা। ঠিক আছে? বাঙালির টেস্টেও আনা যায় ওটাকে। ওগুলো নিজেদের হুম। অভিজ্ঞতার উপর নির্ভর করে কিরম করে রান্না করে। কিন্তু যেটা আমার বক্তব্য হচ্ছে যে এই সাধারণ একটা ভালো যন্ত্র আবিষ্কার হয়েছে, যেটার মাধ্যমে বিদ্যুতের সাশ্রয় হয়, যেটার মাধ্যমে জ্বালানির সাশ্রয় হয়। আ রান্নাঘরে যারা কাজ করেন আমাদের মায়েরা তাদের এরা, তাদের সময়ের সময় সাশ্রয় হয়। সাশ্রয়। এত উপকারী একটা যন্ত্রকে নানারকম কুসংস্কার ছড়িয়ে এটাকে মানে ব্রাত্য করে রেখে দেওয়া হয়েছে। এইগুলোকে মানে বিজ্ঞানের সঙ্গে, সঙ্গে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর খুব ভালো, ভালো মানে লেখা আছে বিজ্ঞানের অপপ্রয়োগ বা বিজ্ঞানের অপপ্রচার হুম। সম্বন্ধে। তো এটাও একটা অপপ্রচার হ্যাঁ, বিজ্ঞানের। এটাই আমরা দেখছিলাম শুরু করার আগে একটু যে এই যে মিথ বলা হয় বা এই যে গল্পগুলো কি করে গল্প কথা। ছড়িয়েছে মানে কেন আমি নিজেও এর বিশ্বাসী ছিলাম আর এখনো পর্যন্ত মানে একটা সময় মাইক্রোওয়েভ ব্যান করে দিয়ে মোটামুটি আমাদের যা বলি আমাদের একটা নিয়ম হয়ে গেছিল আশ্রমের থেকে মাইক্রোওয়েভগুলো বন্ধ করে পড়া আছে। আগে ছিল একসময়। তো কিন্তু আজকে শুরু করার আগে ওই যখন কথা উঠলো আমরা একটু রিসার্চ করলাম দেখলাম যে এই গল্পগুলো এসছে তার কারণ হচ্ছে যে যারা সো কল্ড একটু টেকনোলজি বিরোধী বা টেকনোলজি মানেই যার দিয়ে মানুষের ভালো হচ্ছে না, এই হচ্ছে না। সেজন্য একটা কথা আছে থ্রো দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার। মানে চান করানো হয়েছে বাচ্চাকে, নোংরা জলটা ফেলতে হবে, তার সঙ্গে বাচ্চাটাকেও ফেলে দেওয়া হলো এমন। সেই রকমও অনেক ক্ষেত্রেই টেকনোলজির কুপ্রভাব আছে। কিন্তু টেকনোলজির সেইটার কুপ্রভাব বলতে টেকনোলজির কোনো বুদ্ধি নেই। টেকনোলজিকে মানুষ কিভাবে ব্যবহার করবে তার উপরে টেকনোলজির ব্যবহার।
তুমি যদি অ্যাটম বোমায় ব্যবহার করো অ্যাটম বোমা, যদি ওটাকে বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করো বিদ্যুৎ, ক্লিন বিদ্যুৎ। ঠিক আছে, তাহলে কিভাবে ব্যবহার করবে তার উপরে টেকনোলজি নির্ভর করছে। তাহলে আজকে এটা মেন একটা শেখা হলো যে তাহলে মাইক্রোওয়েভ ওভেন যেটাকে আমি বলছি সেটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই। আমরা রিসার্চ করে দেখলাম একদম পরিষ্কার কোনো দেশে এটা ব্যান হয়নি। আমি নিজে এই বিশ্বাসের মধ্যে ছিলাম যে নাকি অনেক দেশে এটা ব্যান হয়েছে, কিন্তু একদম পরিষ্কার রয়েছে কোনো দেশে ব্যান হয়নি। এটা নিয়ে কথা উঠেছে বলে বিভিন্ন জায়গায় এটা নিয়ে বিভিন্ন পরীক্ষা গবেষণা এসব হয়েছে, আর সেই গবেষণাগুলো হয়েছে বলে সেগুলোকে কোট করে নানা রকম এইরকম আফবাহ যেটাকে বলে বা গুজব। গুজব এইগুলো ছড়ানো হয়েছে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই মানে একদম। আমি এটার বৈজ্ঞানিক দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা নিজেরা এইটাকে হ্যাঁ, মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দিয়ে একটু বিশ্লেষণ করবেন যে এই সত্যি সত্যি ব্যাপারটা আমি যতটা বললাম। এবার আপনারা নিজেরাও খুঁজে দেখুন, নিশ্চয়ই। সমস্ত বইয়ে এগুলো পাবেন। দৃশ্যমান আলোর কতদূর তরঙ্গ দৈর্ঘ্য, মাইক্রোওয়েভ এর কতদূর তরঙ্গ দৈর্ঘ্য। এই যে মোবাইলটা আপনি ব্যবহার করছেন এটাও মাইক্রোওয়েভ দিয়ে চলে। এইটার তরঙ্গ দৈর্ঘ্য আপনার ক্ষতি করতে পারে না, কিচ্ছু ক্ষতি করতে পারে না। কারণ মোবাইলটা আপনি এবার হ্যাঁ, মোবাইলটাকে আপনি সারাক্ষণ ধরে কানে ধরে রাখলেন। সেটার একটা হিট, একটা অন্যান্য ইফেক্ট তৈরি হলো। সেটা তো আর মাইক্রোওয়েভের দোষ নয়। মাইক্রোওয়েভ দিয়ে আমরা সারাক্ষণ মাইক্রোওয়েভের মধ্যে বসে থাকি। তাতে কিচ্ছু ক্ষতি হয় না আমাদের। শুধু তো আমাদের আলোর মধ্যে বসে থাকি না, বিভিন্ন ধরনের আলো থেকে ছোট, আলো থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যওয়ালা যেগুলো কম ক্ষতিকারক আ ওয়েভ, যেগুলোকে মাইক্রোওয়েভ, মাইক্রো কথাটাই আসলে কনফিউজিং। কনফিউশন কারণ মাইক্রো কথাটা এসছে রেডিও ওয়েভের সঙ্গে কম্পেয়ার করে। কম্পেয়ার করে। রেডিও ওয়েভগুলো ১ কিলোমিটার, ৫০ মিটার, ৫০০ মিটার এরকম বড়, বড় রেডিও ওয়েভ। আরেকটা খুব বড় ব্যাপার যে এই যেগুলো অনেক কিছু হয়েছে আমাদের পৃথিবীতে গত ২০০ বছরে, যেগুলো প্রকৃতি বিরোধী নানা রকম ভাবে, এত তাড়াতাড়ি বিজ্ঞানটা এক জায়গায় গেছে যে অত সময় হয়নি সব কিছুতে যে কোনটা আমাদের সত্যিকারের প্রাকৃতিক এথিক্যালি প্রকৃতির জন্য বিনাশকারী নয়, সব অনেক সময় ভেবে ওঠা যায়নি। এমনি অনেক কিছু হয়েছে, তার বিরুদ্ধে একটা মোমেন্টাম তৈরি হয়েছে, একটা মুভমেন্ট তৈরি হয়েছে, হওয়া উচিতও, সেটাতে না সত্যিই তাই। বলছি না। আসলে তার অনেকগুলো ব্যাপারও আছে। মনে করুন গত ১৫০-২০০ বছরে পৃথিবীতে যে পরিমাণ বিজ্ঞানের উন্নতি বা টেকনোলজির উন্নতি হয়েছে, এত হাজার বছর ধরে সেটা হয় হয়নি। এবার ২০০ বছরের মধ্যে আমরা তো টাল সামলাতে পারব না অনেক কিছু। এই যে আজকে কার্বন এমিশন নিয়ে বলা হচ্ছে, এই পরিমাণ ফার্মিং হচ্ছে গরু, এত গরুর পেট থেকে যে গ্যাস বেরোচ্ছে সে মিথেন, তার থেকে বিশাল পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো এই গরুর ফার্মগুলোর উপর এখন ট্যাক্স লাগাচ্ছে ওরা। তো এই সমস্ত বিভিন্ন সবগুলো মিলিয়ে আমরা এখনো তো বিজ্ঞান থেকে সাংঘাতিক মানে সবে বিজ্ঞানটা এত দূর এগিয়েছে। এগিয়েছে। মানুষ কিন্তু এত দূর এগোয়নি। এগোলে এত যুদ্ধ লাগছে কেন? হ্যাঁ। এই মানুষের মাথার মধ্যে তো এগুলো আসা উচিত যে এগুলো পাগলামো হচ্ছে। আমি এই থেকে পয়সা কামিয়ে কোথায় রাখছি? আমার তো ভবিষ্যতে বাচ্চারাই থাকবে না। তাহলে হ্যাঁ। পয়সাগুলো কিসের জন্য আর জমাচ্ছি? যতটা বিজ্ঞানটা যেভাবে এগিয়েছে তার সঙ্গে মানুষের আমাদের মানসিকতা মানসিকতা, বাড়েনি। যে আমাদের লোভটাকে সংযম করা, সংযম করা, এ এইসব করা করা তো এগুলো বাড়েনি। হয়নি। ফলে লোভটা রয়েছে, আর যেহেতু বেড়েছে আরো লোভও আরো আরো বেড়ে গেছে। লোভ বেড়ে তো গেছে। আমরা ২ লক্ষ বছরে যা মানুষ কনজিউম করেছিল হ্যাঁ। সেটা ২০০ বছরে তার থেকে বেশি তবে কনজিউম এই করে যে বসে মানে গেছে। এইটাতে আমাদের বোঝা উচিত তো। আর সবচেয়ে খারাপ যেটা বললাম যে মানে পরিবেশের ক্ষতি করে, মানুষকে মেরে, মানুষের মধ্যে যুদ্ধ তৈরি করে অস্ত্র বিক্রি করা হচ্ছে। আপনি বলুন, যুদ্ধটাকে নকল যুদ্ধ বানানো হচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিল। ভারতকে কিছু অস্ত্র দেওয়া হলো, পাকিস্তানকে কিছু অস্ত্র দেওয়া হলো। মিডল ইস্টে দুটো দেশের মধ্যে লড়াই লাগিয়ে এই দেশকে কিছু অস্ত্র বিক্রি করা হচ্ছে, ওই দেশকে কিছু অস্ত্র বিক্রি করা হচ্ছে। এই যে অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধ লাগানো, যুদ্ধ। এর থেকে নোংরা জিনিস কি হতে পারে? আর আর যে বিষয়টা ছিল যে এইগুলোর বিরুদ্ধে একটা মানে বিরাট মুভমেন্ট হওয়া নিশ্চয়ই দরকার। কিন্তু সেখানেও আমাদের খুব সতর্ক থাকতে হবে। কারণ এই যে বললাম মাইক্রোওয়েভের এই ব্যাপারটা কিন্তু যারা খুব প্রকৃতি সম্বন্ধে সজাগ, তাদের কাছ থেকে আমি শুনেছিলাম, জেনেছিলাম। আর আজ এটাই জানা গেল যে তারা এই ব্যাপারটা নিয়ে বেশি আলোড়ন তুলেছিলেন। তো যারা এখন আমরা নিজেরাও তো এই দেখতে পাচ্ছি যে আমরা একটা স্টুডিও করেছি। চারিদিকে যে গাছপালা, বায়োফিলিক স্টুডিও যে বলছি, আমরা প্রকৃতিকে আবার মানুষের যে পবিত্র যোগ প্রকৃতির সঙ্গে সেইটাকে ফিরিয়ে আনার জন্যেই কাজ করছি। সেখানে যেন আমাদের বোঝার মধ্যে কোনো ভুল না হয়। হ্যাঁ, আমরা এই দিকে আসতে গিয়ে যেন আবার অবৈজ্ঞানিক না হয়ে গিয়ে সত্যটাকে মানে যেটা আমাদের যে সত্য আর মঙ্গল, এই যেখানে সত্য আর মঙ্গল দুটোই আছে, এটা যেন আমি সুন্দর মনে করি, এটাকে পছন্দ হয়। আমি শুধু যেটার মধ্যে সত্য নেই আর মঙ্গল নেই সেইটা আমার কোনো কারণে পছন্দ হয়ে গেলে সেটা অতটাই অধর্ম হলো।
এইটা বুঝে নিয়ে তাহলে যারা মানে বোঝার, আমি যখন বুঝবো এই জিনিসটা পুরোটা বোঝার চেষ্টা করব, তারপরে কিছু বলার চেষ্টা বলার করব। চেষ্টা না বুঝে যেন আমি কিছু না বলি। হ্যাঁ, এটাতে মানে লাভের থেকে ক্ষতি বেশি হয়। হ্যাঁ, আর নিজের যে বিশ্বাসটা তৈরি করা, যে বিশ্বাসের জোরে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত নিই, এই বিশ্বাসটা তৈরি করার আগে সত্য সন্ধানী ডাক্তারদের মতন মানুষদের একটু তাদের শরণাপন্ন হব, আর নিজেরা প্রত্যেকে চেষ্টা করব যে ওনাদের কাছে প্রেরণা পেয়ে সত্য সন্ধানী হওয়া। সত্য সন্ধানী ডাক্তার মানে উনি শুধু একা সত্য সন্ধানী হবেন না, উনি চেষ্টা করছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে এই সত্য সন্ধানীর যে তত্ত্বটা, এর যে সুগন্ধটা, এর যে আভাসটা, এটা যেন আমাদের সকলের মধ্যে চলে আসে। তাহলেই আমরা সকলেই সত্য সন্ধানী হব, সকলেই তাহলে বৈজ্ঞানিক হব, সায়েন্টিস্ট হব। এমন নয় যে আমি ক্রিকেটার বলে আমি সায়েন্টিস্ট নই, আমি বা আর্টিস্ট, আমি সুন্দর ছবি আঁকি বলে আমি সায়েন্টিস্ট হতে পারবো না। এটা একটা আমাদের মানসিকতা। আমরা সব কিছুর মধ্যে সত্যটাকে খুঁজে বার করার যদি চেষ্টা করি, তাহলেই আমরা বৈজ্ঞানিক রাস্তায় চলে পড়েছি। এটাই প্রমাণ হচ্ছে আজকে। এই সূত্রে একটু শুধু আমি বলে দেবো যে বাচ্চাদের যখন তারা পড়াশুনো করে, জোর করে চাপ দিয়ে পড়াশুনো করাবেন না। পড়াশোনাটাকে প্লেজেন্ট করে তুলুন, সুখকর করে তুলুন। তাকে ওটা নিজেকে বুঝতে দিন, এবং যতটা উম সে ওই বইটা পড়ে কোনো তোকে পাস করতে হবে। এই কালকেই খবরের কাগজে পড়লাম যে একটা বাচ্চা মেয়েকে সে কোন একটা আ প্রি টেস্টে পারেনি বলে তার বাবা পিটিয়ে মেরে দিয়েছে। তো এইগুলো তো মানে আমি মানে এই ব্যাপারটা আমি এক্সট্রিম কথাটা বললাম। মানে এই যে বাচ্চা পড়াশুনো করবে, সে তার উপরে চাপ সৃষ্টি করা, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে ডাক্তার হতে হবে, তোকে এই হতে হবে, সেই হতে হবে। এইটা করে কোনো লাভ হয় না। সে বাচ্চা কিচ্ছু শেখে না। হুম। সে বাচ্চাকে নিজেকে শিখতে দিন, নিজেকে অনুপ্রাণিত করুন। তাকে শুধু জ্ঞানটা তার মধ্যে, তাকে অনুসন্ধিৎসা জাগিয়ে তুলুন যে এটা জানতে হবে, জানতে হবে, জানতে হবে। এইটাই হচ্ছে আপনার মেন কাজ। ছোট্ট যখন বাচ্চা, "জানিস তো এটা কিভাবে হয়? জানিস তো এটা কিভাবে হয়?" আমি আমার ভাইপো, খুব ছোট, সে ৮ বছর। তাকে একটা ওই আ ফটফটি কিনে দিয়েছি। ওই যে আগুন জ্বালিয়ে সেটার মধ্যে ভেপার তৈরি হয়, সেটা ভেপারটা হুম, দুদিক দিয়ে বেরোয়, এটা ফটফট এখন করে এগোয়। হ্যাঁ। ওইটা আমি তাকে ওই ১ম এ জলের মধ্যে তো তাকে আমি ১ম এ সে একটা খাবার টেবিলে বসেছিল। আমি খাবার টেবিলের পায়াটাকে পা দিয়ে ঠেললাম। আমার চেয়ারটা পিছনে চলে আসছে। আমি বললাম, "তুমিও ঠেলো, তোমার চেয়ারটাও পিছনে চলে আসবে।" ও ঠেললো, ওর চেয়ারটা পিছনে চলে আসবে। আমি, "দেখছো তো? তুমি যত জোরে ঠেলছো, টেবিলটাও কিন্তু তোমাকে তত জোরেই ঠেলছে।" তাহলে এই যে ওর মধ্যে যখন গ্যাসটা ওইখান থেকে তুমি গরম করছো, ওর মধ্যে থেকে গ্যাসটা বেরোচ্ছে, ওই ও যে পেছন দিকে যাচ্ছে বলে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইটাকে এটা নিউটন নাম করিনি, আমি বলেছি এটাকে কি বলে জানো? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আমি কয়েকবার বলে ওকে মুখস্থ করিয়ে দিলাম ওটা। ও কিছু মানে বুঝলো না ওটার। কিছু মানে বুঝলো না। কিন্তু আমি বারবার করে ওকে ওটা যখন ফোন করি আমি বলি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ও যখন বড় হয়ে ওটা পড়বে, ও কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে একদম, জিনিসটা কি। একদম। এইটাই, হুম? এটাই তাহলে অনুসন্ধিৎসাটা তৈরি করা হুম, বাচ্চার মধ্যে। এটা হচ্ছে মেইন ব্যাপার, যে কেন হচ্ছে, প্রকৃতির জিনিসগুলো কেন হয়? অনুসন্ধিৎসা তৈরি করুন। শিশুদের মধ্যে জানতে চেষ্টা করুন। ভুল জিনিস কক্ষনো কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। যেটা জানবেন না সেটা শেয়ার করবেন না। মানে আমাদের আশ্রমে একটি বাচ্চা এসছে রিসেন্টলি, ২.৫ বছর বয়স। কে এই বললে বলছি এরকম এইভাবেই যে যদি এভরি অ্যাকশন ইজ অ্যান, ওদের মধ্যে এইগুলো খেলা করাচ্ছি। এভরি অ্যাকশন মানে নাচের তালে, তালে। ওইগুলো এখন থেকে করছে, বুঝবে না। কিন্তু বুঝে রাখলো একটা একটু ইংরেজি, সেটা গ্রামের থেকে এসছে, ইংরেজিও শিখতে হবে। সেটা একটু শেখার সুযোগ হচ্ছে। কিন্তু সেটা যেমন মমচিত্তে নীতি নিত্যে যে নাচ, সেগুলো এভরি অ্যাকশন এই করে এগুলো করাচ্ছি। কেন করাচ্ছি? কারণ অবাক হয়ে যাবে, ২.৫ বছরের বাচ্চা। ২-৩ দিন আগের কথা, আমাকে কেউ একটা মাজন দিল। যে নিম কি মাজন বলে কোথাও থেকে একটা নিয়ে এসে দিয়েছে একটা। তো আমি ওটা নিয়ে গেছি, মাজনের যে বোতলটা, সেই বোতলটা মানে যেখানে ছিল সেটা দেখেই ও বাচ্চাটি বসেছিল। আমি সন্ধ্যে ৮:৩০ সময় যখন ঢুকেছি, ও হাতে ওটা দেখেই বলছে, "এটা কি মদ? মদ খাবো, মদ খাবো" বলে প্রায় ১ মিনিট ধরে "মদ খাবো, মদ খাবো, মদ খাবো, এটা কি মদ?" এইটা বলছে। ২.৫ বছরের একটি বাচ্চা, দিন ১০ হলো আশ্রমে এসছে। তো এই যে ব্যাপারটা হয়ে গেছে না, এখানে আমরা চলে এসেছি, বুঝতে হবে। এই জায়গায় পৌঁছে গেছি। এইটাকে কি করে বাইরে নিয়ে গিয়ে এই যে যেটা বললে যে রিঅ্যাকশন ওইখানে ওইভাবে শেখানো, তাদের মধ্যে মদটাও তো তার মা-বাবা আজকে যে তাকে মদ খেতে দিচ্ছে তা নয়।
কিন্তু কোথাও তার মাঝে তার মধ্যে এইটা তো মুখস্থ হয়ে গেল, এই কথাটা মদ খাওয়াটা মুখস্থ হয়ে গেছে। সেই জায়গায় যদি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এইটা যদি মুখস্থ হয় মন্ত্রের মতন, আমরা যেভাবে একসময় ভেবেছি গীতা শ্লোক বা মন্ত্র বা ওই পূর্ণমাদাঃ পূর্ণমিদম যে মুখস্থ করানোর চেষ্টা হয়েছে, সেরকমভাবেই এগুলোকে আমরা কিন্তু যেন আমাদের ঋষিমুনিদের দেওয়া নয় বলে এগুলো যখন ক্লাসে সিলেবাসে আসবে তখন মুখস্থ করতে হবে আমাদের। আবার পরের দিন ভুলে যেতে হবে, হ্যাঁ, পরীক্ষার পরের দিন ভুলে যেতে আমাদের হবে। জীবন ধর্মের মধ্যে যে এগুলোকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা মনে হয় না। এটাই আরেকটা খুব প্রাসঙ্গিক কথা বললে, আর সেটা দিয়ে শেষ করতে চাই, যে তুমি ওই বাচ্চাটির কথা বললে যাকে পড়া শেখার মানে পড়ার কমির জন্য বাবা পিটিয়ে মেরেছে, এই ব্যাপারটা যেহেতু আমাদের এই রেকর্ডিংটা হচ্ছে আইআইটি খড়গপুরের আমাদের সঙ্গে কর্মযোগের সঙ্গে একদম একত্র হয়ে করা এই যে সুন্দর বাটিকা পরিবেশে স্টুডিও হয়েছে, এইখানে এটি ইনগ্রেশন হয়েছিল জানুয়ারি মাসে। তখন ডাইরেক্টর ছিলেন প্রফেসর অমিত পাত্র। উনি কিন্তু সাময়িকভাবে দায়িত্বটা নিয়েছিলেন, কারণ তার আগে প্রফেসর তিওয়ারি যিনি ডাইরেক্টর ছিলেন উনি ডিসেম্বরে রিটায়ার করলেন। তো সাময়িকভাবে পরের ডিরেক্টর মানে অনুমোদিত হবার আগে উনি সাময়িকভাবে চালাচ্ছিলেন। এই গত শুক্রবার মানে আজকে তো শনিবার, কালকের আগের শুক্রবার নতুন ডাইরেক্টর অ্যাপয়েন্টেড হয়েছেন। অনেকদিন পরে সবাই আগ্রহ নিয়েছিল, নতুন ডাইরেক্টর অ্যাপয়েন্টেড হয়েছেন। উনি গতকাল রাত্রিরেই একটা সকলের প্রায় 50,000 অ্যালুমনাই স্টুডেন্ট সবাই একত্র হয়েছিল, তাদেরকে অনলাইনে একটা নিজে ডাইরেক্টর হয়েছেন, সংস্থাটাকে কোন দিকে নিয়ে যেতে চান সেই সম্বন্ধে একটা 1 ঘন্টা প্রায় সকলের সঙ্গে বার্তালাপ হলো। তাতে একটা খুব খুব জরুরি কথা বললেন, যে এমনি বিভিন্ন জায়গায় আজকাল পড়াশুনোর যে চাপ, সেই চাপের দরুন এমনি পিটিএমএইচ এর কথা বললে কিন্তু অনেক সময় সুইসাইড করছে ছেলেমেয়েরা। এই থ্রি ইডিয়টসে দেখিয়েছিল। থ্রি ইডিয়টসে দেখিয়েছিল। আর সেটা থ্রি ইডিয়টস তো সিনেমাতে সমাজেরই প্রতিফলন। তার থেকে আইআইটি খড়গপুরে যে বাদ গেছে তা না, খুব চিন্তা। এইরকম হয় ঘটনা, আমরা যখন পড়েছি তখনও হয়েছে, এখনো হয়ে চলেছে। উনি বললেন যে এই জিনিসটা যেন আমাদেরকে একটা ইম্পর্টেন্স দিতে হবে, যদি আমরা দুটো র্যাঙ্ক কমেও যাই, যে সবার হয় যে এটাকে র্যাঙ্কিংয়ে কি করে নিয়ে যাব। উনি দারুণ অ্যাকাডেমিক্সকে খুব প্রাধান্য দেওয়ার কথাই বললেন, কিন্তু তারপরে এটা খুব জরুরি বললেন যে আমাদের যা করা যাক, যাতে এমনি একবারও একজনের সঙ্গেও না হয় যে সে ওই জায়গায় পৌঁছে গেল। তার মানে উনি ইনফ্যাক্ট বলছেন যে পানিশমেন্ট ব্যাপারটাকে আমাদের, দণ্ড দেওয়াটাকে মানে ব্যান এটা করতে উল্টো, হবে। জানো তো, মিমি কালকে রেজাল্ট বেরিয়েছে 12:30টার সময়, আমাকে তখনও ঘুম হয়নি, আমি ঘুমটা আসছিল না। ওই রেজাল্ট দেখালো 9 পয়েন্ট পেয়েছি। ঠিক আছে, এবার ও নিজের থেকে ডিজাইন নিয়েছে এনআইএফটিতে শিলংয়ে। এখন ওকে কখনোই বলা হয় না, আমরা ছোটবেলা থেকে কখনোই আমার বউ মাঝে মাঝে বলে, হ্যাঁ তুমি তো বলেছো ফার্স্ট হতে হবে না, সেকেন্ড হতে হবে না, এই করে করে কম্পিটিটিভ তৈরি হয়নি, তাতে কোনো ক্ষতি হচ্ছে দেখো। মেয়ে নিজে রাত রাত জেগে ওইরকম কঠিন সমস্ত বস্তু তৈরি করছে, জমা দিচ্ছে। আমি কিন্তু মানে উল্টো বলেছি যে তোমাকে ফার্স্ট হতে হবে না, তুমি নিজের জন্য পড়ো, তুমি নিজে জানবার জন্য করো, তুমি ফার্স্ট সেকেন্ড হতে হবে না। এটা ছেলেকেও বলেছি, তার ফলটা উল্টো হয়েছে। কিন্তু সে নিজের আবেগে, নিজের আগ্রহে ওটা তৈরি করে। ঠিক আছে, নিজের আগ্রহে জিনিসটা তো ও নম্বর পাওয়ার জন্য করছে না, একদম। ও করছে এবং সেটা এত ভালো হচ্ছে যে তোকে বেশি নম্বর এনে দিচ্ছে। ঠিক আছে, সেটাই মানে উনি বললেন, কালকে বলছিলেন খুব জরুরি কথা, যে পানিশমেন্ট ব্যাপারটাকে আমরা সরিয়ে দিই, একদম ভীষণ কারেকশন, ভীষণ মানুষকে কারেক্ট করা যাক কিন্তু ভীষণ পানিশ না মানে করা। ওকে যদি মানে ওর উচ্চাকাঙ্ক্ষাটা ওই দিকে তৈরি করা যায় যে তুমি তোমার মতো, তোমার ভালোবাসার মতন করো, তোমার ভালোবাসার জিনিস তৈরি করো, তাহলেই তো সবচেয়ে ভালো। তোমার ভালোবাসার মতন একটা প্লেনের ডিজাইন করো, তুমি ভালোবাসার জন্য কিছু অঙ্কের সূত্র আবিষ্কার করো, যেটা তোমার ভালো লাগে সেইটা করো, তাহলেই তো সে সবচেয়ে ভালো এক্সেল করবে। আর যদি আমি তাকে মেরে পিটে তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে এই করতে হবে, সে শিখবে না, সে ওই কোনোরকম ভাবে পড়বে এবং স্বার্থপর তৈরি হবে। সে কিন্তু প্রচন্ড স্বার্থপর, সে কিন্তু বেশিরভাগ আজকে যে বলা হয় যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, বাবা মাকে দেখছে না, এখন কেন দেখছে না? স্বার্থপর তৈরি, আমি স্বার্থপর তৈরি করছি তাকে। করেছি। ওই ক্লাসমেটকে খাতা দেখাবি না, ঠিক আছে, ক্লাসমেটের থেকে এই নিবি না, ক্লাসমেটে ওই করে, এইগুলো তো আমরা শেখাই। এইটা করলে সে বড় বড় হয়ে মা বাবাকেও ওই একই একইভাবে দেখবে। অনেকটা কথা হলো। আমরা ভেবেছিলাম একটা চরণের মধ্যে করব, কিন্তু এত ইন্টারেস্টিং কথা। আর আগেই প্রথমে একটা জিনিস কিন্তু বলেছিলাম যে
নবানন্দার সঙ্গে বসলে কোথা দিয়ে সময়টা পেরোয় বোঝা যায় না। আমি জোর করে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বলবো এটা সেলিব্রেশন আমাদের যে এটা হেরেছে, এই 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 আমাদের ফরম্যাটটা হেরেছে, সেটাকে সেলিব্রেট করার দিন, সেটারই উৎসব এটা। আম দেখা যাক কোনোদিন যদি ফরম্যাট জিততে পারে, কিন্তু আমার ডাউট আছে, আমার খুব সংশয় আছে আমরা যখন বসবো তখন ফরম্যাট সবসময় জিততে পারবে না হয়তো বেশিরভাগ সময়। কারণ কথার থেকে আরেকটা কথায় যায় আর খুব ইন্টারেস্টিং লাগে। আমি তো প্রচণ্ড মানে দারুণভাবে এটাতে এনরিচড হই যাকে বলে। খুব আমি আশা করব যে যারা শুনছেন তারাও এনরিচড হয়েছেন। আর এইটাকেই একটা শিক্ষার আধার মনে করে এর মধ্যে দিয়ে কত কিছু শেখার আছে। আজকে যেমন এই প্রায় আমরা ১ ঘন্টার উপর কথা বলেছি। ১৫ মিনিট ভেবেছিলাম, কিন্তু কি করে কোথা দিয়ে ১ ঘন্টা পেরিয়ে গেল আমরা তো বুঝতে পারলাম না। যারা শুনছেন তাদের আমি জানি না কতটা কি ধৈর্য অধৈর্যের পরীক্ষা হয়েছে। কিন্তু আরেকটা জিনিস বুঝেছেন যে অনেক কিছু আমরা ছুঁয়ে গেছি। ডাক্তারবাবু সবসময় বলছেন যে, "আচ্ছা এটাকে আমি পরে কভার করব।" ওগুলো সব কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। আর ওগুলোর মধ্যে দিয়েই আমাদের যেন একটা এই সত্যসন্ধানী ডাক্তারের কাছ থেকে কত কি শেখা যায়। উনার কাছ থেকে উনার গাইডেন্সে যদি পিএইচডি করা যায়, এইরকম একটা ব্যাপার, তার সিলেবাস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর তাহলে এই ভাটিকা, বায়োফিলিক্স স্টুডিও অ্যাট আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক, যেটা এখানে আমরা চেষ্টা করেছি একটা সুন্দর আবহাওয়া তৈরি করার, তা সত্যি সার্থক হবে যদি এইরকম কথোপকথনের মধ্যে দিয়ে, এইরকম নেহাতি বসে আড্ডা মারার ছকে আমরা গল্প করছি, কিন্তু তার মধ্যে দিয়ে যদি যারা শুনছেন তারা সত্যিই কিছু লাভবান হন। আর তার জন্য একটাই জিনিস আমি মনে করি যে আম যেটা বহু সাধনা, চেষ্টা, শিক্ষা নিয়ে অনেক কিছু কাজ করার পরে যেটা একটা রিয়ালাইজেশনে পৌঁছেছিলাম এখানে, যে কাউকে কিছু শেখানো যায় না, কিন্তু মানুষ শিখতে পারে। মানে ইউ ক্যানট টিচ, টিচিং ইজ নট পসিবল, বাট লার্নিং ইজ পসিবল। হুম। তো সেই আশা নিয়ে এগুলো রাখছি, যে এটা এই জন্যে আমরা করছি না যে আপনাদের কিছু শিখিয়ে দেবো, আমরা শেখাতে পারবো এটা কোনো, আমরা এইগুলো নিজেদের আনন্দে ওই যে আগেও করতাম, বসে, বসে গল্প করতাম সেরকমই করছি। এইখানে একটু ক্যামেরা এসে গেছে। যারা শুনছেন, শুনছেন। আশা করব যে আপনারা নিজ চেষ্টায় এগুলোর মধ্যে দিয়ে নানাভাবে নিজেরা আলোচনা করবেন এই জিনিসগুলো। নিজেরাই আলোচনা করবেন। আজকের আপনার পকেটে আপনার ফোনটা সারা পৃথিবীর জ্ঞান আপনার কাছে এনে দিতে পারে, যদি আপনি ওটাকে ব্যবহার করেন। আর যদি না ব্যবহার করেন, বিভিন্নভাবে ওটাকে ব্যবহার করা যায়। যে চাইবেন তিনি ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি পৃথিবীর বহু জ্ঞান ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আজকে মানে আমাদের ১০০ বছর আগে যেসব জ্ঞানীরা এসছেন তাদের কাছে যে রিসোর্স ছিল, তার থেকে বেশি রিসোর্স আপনার হাতে পকেটে একদম। ওই মোবাইলটার মধ্যে রয়েছে। ইচ্ছে করলে পারেন। মানে যেটা পুরো ন্যাশনাল লাইব্রেরি বলা যাক, হ্যাঁ, ওই সবকিছু তো মিলিয়ে এখন ওইটার একদম মধ্যে রয়েছে এখন। সবকিছু ওটার ২ মধ্যে বছর রয়েছে। মানে একটি ছোট বাচ্চার হাতেই সবই রয়েছে। সব রয়েছে। তো আজকের মতন এতটাতেই আমরা রাখছি। আম আপনারা ধৈর্য ধরে যারা পুরোটা শুনেছেন তাদেরকে আমাদের নমস্কার। আর নিশ্চয়ই সবাই এইরকম জিনিসে বলে যতটা পারবেন আড্ডা ছড়াবেন। দেবেন। এইভাবে আড্ডা দেবেন। আড্ডা দেওয়াটা মানে আমাদের বাঙালির যে এটা একটা গর্ব যে আমাদের এবং মনে হয় আগন্তুকে উৎপল দত্ত বলেছিলেন যে আ গ্রিসে যখন তারা করতেন হ্যাঁ, তখন হ্যাঁ, তারাও আড্ডা দিতেন। আড্ডা দিতে। হ্যাঁ? ফরাসিরা আড্ডা দেয় এবং গ্রিসের যারা বড়, বড় দার্শনিক তারা আড্ডা দিতেন। আড্ডার নানা রকম হয়। আড্ডা পরনিদা, পরচর্চার আড্ডা হয়। অথবা আপনি এই ধরনের আড্ডা দিতে পারেন। একদম। আর এই যে যত রগবাজি বলা হতো আড্ডার সঙ্গে একটা এসছিল, বিশেষ করে কলকাতা, বেঙ্গলে এই ব্যাপারটা একটা একটা নেগেটিভ ভাবে কথা না, হচ্ছিল। রকবাজিতেও অনেক সময় নানা রকম না, ভালো কথা একদম, আলোচনা একদম। হতো। সেটাই আমি ভালো বলছি, কথা আলোচনা ওটা যে নেগেটিভ একটা ছাপ পেয়ে গেছিল, কেন না আমরা সেটাকে পুনর্জীবিত করতে পারি? হুম, একদম এইরকম ওয়াটিকা পাড়ায়, পাড়ায় হয়ে গেল। ক্লাব তো হয়েছেই। সেই ক্লাবগুলোতে শুধু যে ওই একটা বিশৃঙ্খলভাবে অনেক সময় বা যে কারণে ওটাকে ব্যবহার করা হচ্ছে ক্লাবটাকে, সেটাকে কি আবার এইরকমভাবে সাজিয়ে নেওয়া যায় না? দেখে যান কি সুন্দর, এখানে বসেও আরাম হয়, বেশ মনটা অন্যরকম হয়ে যায়। আর এই ধরনের আড্ডা হতে থাকতে পারে, আর সেগুলো ছড়িয়ে দিন সকলের মধ্যে। আপনারা যারা শুনলেন তারা চেষ্টা করুন, যদি ইচ্ছে হয়, আমরা বলছি না, যদি ইচ্ছে হয়, যদি মনে হয় এইটা অন্যদের কাছে পৌঁছোক, তাহলে নিশ্চয়ই চেষ্টা করবেন যাতে অন্যরা শুনতে পায়। আর
নিছকভাবে আরেকটা জিনিস বলবো, একদম শেষ কথা, যে আমরা এখানে অনেক কিছু বলেছি। এইটা কিন্তু এইভাবে বলা হয়নি যে এটাই শেষ কথা। আমি তো বললাম আমি নিজেরই একটা বিশ্বাস করতাম। সেই বিশ্বাসটাকে আজকে এখানে বসে একদম তরলভাবে পাল্টে ফেললাম। কিন্তু তার মানেও এই নয় যে ওটাই ওই নতুন যে বিশ্বাসটা হলো ওটাই শেষ। এই তো এই মনোভাবটা, এই মানসিকতাটা ওনার কাছ থেকে শেখা যে এটা নিয়ে ভাবতে থাকো। যদি কালকে দেখা গেল যে না, দুটো জিনিস যেটা নবরণদা এখানে বলেছেন বা আমি বলেছি, সায় দিয়েছি, সেটা হয়তো সায় দেওয়া উচিত ছিল না। নিশ্চয়ই ইউ আর ওয়েলকাম। সেগুলো নিয়ে আপনারা জানান। এই তো এই মিডিয়ামটারই সুবিধা হলো, পাঠাতে পারেন। কিছু ট্রোল করতে হবে, গালাগাল দিতে হবে সেইভাবে না। কিন্তু কোনো জিনিস হয়তো আমরা বলেছি সেটা হয়তো সায় দেবার মতন নয়। আপনার মনে হচ্ছে নিশ্চয়ই সেগুলোকে জানান। সমালোচনা করবেন। সমালোচনা করবেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যাকে বলে, তার মধ্যে দিয়ে আমরাও আরো বেশি শিখতে পারবো, জানতে পারবো। আমরা একেবারেই এই ডিসকাশনগুলো এই ভেবে করি না যে আমরা সব জানতা, একদম শেষ কথাটা জেনে ফেলেছি, তাই ভেবে নয়। আমরা একটা আলোচনা শুরু করার মতন একটা জায়গায় জিনিসটাকে ছেড়ে দিলাম। আপনারা এই নিয়ে নিশ্চয়ই ভাববেন, চিন্তা করবেন। আজকের মতন এতটাই। নমস্কার।